নদী থেকে পড়ার সময় মাহিম নিজের কানে তার বোনের কণ্ঠ শুনতে পেল। তখনই ভেসে উঠল তার বোনের চেহারা, ভেসে উঠল কিছু অতীত। ধপাস করে পানির উপরে পড়ল মাহিম। তারপর, মাহিম, আব্বু আমাকে বাইক কিনে দেবে। একদম না শাকচুন্নি, আমাকে দেবে। কথাগুলো মনে পড়তে আমি নিজের চোখ বন্ধ করে নিলাম। মাহিমের সম্মতিচারণ। দেখ মাহিম, বাইক আমি নিব। দেখ মায়া, বাইক আমি নিব। ওই বড় কে, আমি না তুই? অবশ্যই আমি, কারণ আমি তোর আগে হয়েছি। দেখ মাহিম্মা, একদম বড় হতে আসবি না, আমি তোর বড়। দুইজনের ঝগড়া দেখে তাদের মা মালেকা বেগম চটে গেল আর ধমক দিয়ে বলল, তোদের ওই বকবকানি শেষ কবে হবে শুনি? ঝগড়া লেগেই থাকে। ঝগড়া কে করতে আসে? তোমার মেয়ে তো। আমার মেয়েকে একদম টানবি না। তুমি আমার ছেলেকে টানবে না বলে দিলাম। এবার লেগে গেল ফ্যামিলি ঝগড়া। এটা নিতান্তই হয়ে থাকে। মায়া আর মাহিম যমজ দুই ভাই বোন। কুষ্টিয়া শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান সালাম চৌধুরীর ছেলে মেয়ে। এখন তাদের মাঝে ঝগড়া চলছে বাইক কেনা নিয়ে। মূলত এসএসসি পাশ করার পর সালাম সাহেব দুজনেকেই একটা বাইক কিনে দেবে বলেছিল, কিন্তু কাকে কিনে দেবে সেটা বলেনি। নতুন কলেজে দুই ভাই বোন ভর্তি হয়েছে, তাই কাল তাদের দুইজনকে বাইক কিনে দিতে নিয়ে যাবে। মা বাবা, তোমরা ঝগড়া থামাও। মাহিম চিল্লিয়ে বলল। মাহিমের চিল্লানি শুনে সবাই চুপ হয়ে গেল। কাল বাইক কিনতে যাচ্ছি। ঠিক আছে মাইশান, কে নিবে বাইক? সেটা দেখা যাবে। এইটা বলে মাহিম নিজের রুমে আসলো। মাহিমের দেখা দেখি মায়া নিজের ভাইয়ের পেছন পেছনে চলে আসলো। কিরে শাকচুন্নি, তুই আমার পিছনে পিছনে আসলি কেন? ভূত, তোর সাথে আসতে আমার বইয়েই গেছে। তোর সাথে একটা ডিসকাস করতে আসলাম। তোর সাথে আর কি আলোচনা করবো রে? কাল আমরা R18 কিনবো। না, পালসার নতুন মডেল কিনবো। দেখ, আমার রাগাবি না কিন্তু। তোরে রাখতে কে বলেছে? তুই এখান থেকে যা তো। দেখিস, কাল দেখা যাবে। এটা বলে মায়া মাহিমের চুল মুষ্টি ধরে ঠান মেরে ফোঁদর। আর মাহিম, শাকচুনি, তুই আবার আমার চুল ধরে টানছিস? তোকে একবার পাই, খবর আছে। মাহিম চিৎকার করে নিজের মাথা ডলতে লাগলো ব্যথায়। হা হা, সেটা পরে দেখা যাবে হনুমান। মায়া বাইরে থেকে বলল, রুমের বাইরে নিচে। তোমার এই দুই ছেলে মেয়েকে নিয়ে আর পারলাম না, সারাদিন খালি ঝগড়া নিয়েই থাকে। মালেকা, তুমি বুঝবে না, এদের ঝগড়ার মাঝে এদের ভালোবাসা রয়েছে। শুধু তুমি দেখতে পারো। আচ্ছা, কাল কি বাইক কিনে দেবে? আমার লক্ষ্মী মামুনি যেটা বলবে। ও আচ্ছা, তুমিও তাহলে। এটা বলে মালিকা বেগম হাসতে লাগলো, সাথে সালামও হাসতে লাগলো। নিজের রুমে শুয়ে ফোন টিপতে ব্যস্ত মাহিম। নিজের বন্ধু রাজু আর নিয়াম এর সাথে কথা বলতে ব্যস্ত। কিরে, কলেজে নতুন বাইক নিয়ে আসবি তো? আরে ভাই, আসবো। নতুন বাইক R150। লং জার্নিতে যাব কিন্তু। সেটা আর বলতে, জব বেশ ঘুরতে হবে, কিন্তু তোর বোন মায়া। এই শাকচুনি, কথা বলিস না তো। বাইক কেনার আগেই আমার সাথে যেমন করছে, না জানি কেনার পর কি করবে। মাহিমের কথা শুনে বাকি দুইজন হাসতে লাগলো। তোদের হাসি পাচ্ছে আমার কথা শুনে? দোস্ত, স্কুল লাইফ থেকে দেখে আসছি তোর জন্য আঙ্কেল যা কিনছে সেটা মায়ার হয়েছে। সেই হিসেবে দেখতে গেলে। দেখ রাজু, এই কথা একদমই বলবি না। আচ্ছা ঠিক আছে। এইটা বলে দুইজন আবার হাসলো। আসলে ছোটবেলা থেকে মাহিমের যেটা পছন্দ সেটা মারা পছন্দ করে নিজের কাছে রেখে দেয়। এটা নিয়ে দুইজনের মাঝে অনেক ঝামেলা ঝগড়া হয়, কিন্তু দিন শেষে ভালোবাসা আর মিল হয়ে যায়। মাহিম, আমাদের টিমের কাজ তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। রাজু, নতুন গ্রুপ, তাই এমন তো হবেই। বলতে চাচ্ছি দলের একটা লিডার ঠিক করা দরকার। তুই অথবা নিয়াম হয়ে যা। আরে বেটা, সব কিছু তুই ভাবছিস, তাছাড়া তুই এইসব আমাদের থেকে ভালো করছিস। তো কি হয়েছে? তো এই গ্রুপের দায়িত্ব তুই নিবি। আচ্ছা, কাল দেখা করতে বল সবাইকে। ঠিক আছে, তোর কথাই রইলো। আচ্ছা, এখন রাখছি। মাহিম নিজের ফোন রেখে দিয়ে নিচে এসে সবাই একসাথে খাওয়া দাওয়া করে নিল। দুই ভাই বোন কেউ কারোর সাথে কথা বলল না। কাল রেডি থেকো, সকালে আমার সাথে বাইক কিনতে যাবে। দুইজনের মুখ ফুলিয়ে খাবার খেয়ে নিজের রুমে চলে আসলো। মাহিম রেডি হয়ে সোফায় বসে আছে, তার বাবার সাথে বাইক কিনতে যাবে বলে, কিন্তু অন্যদিকে মায়ার আসার কোনো খবর নেই। মাহিম বিরক্ত হয়ে নিজের বাবার দিকে তাকিয়ে আছে। বাবা, আর কত সময় লাগবে তোমার মেয়ে রেডি হতে? চলো আমরা চলে যাই।
আমার মেয়েকে না নিয়ে কোথায় যাবি না বুঝলি? তোমার মেয়ের রেডিওতে এত সময় লাগে নাকি? কত আটা ময়দা মাখছে ঠিক নাই। এই, আমি একদম আটা ময়দা মাখি নাই। আমার মুখের দিকে তাকিয়ে দেখ, পিওর ক্লিন। মায়া সিঁড়ি বেয়ে নেমে এসে মাহিমের মুখের সামনে নিজের মুখ এনে বলল, সর কত আটা ময়দা মাখছিস, এই জন্য এত সময় লাগে। তুই বুঝবি কি? তুই কি মেয়ে নাকি? লাগবে না। তোদের ঝগড়া রাখ আর আমার সাথে চল। দুইজন ঝগড়া রেখে নিজেদের বাবার সাথে বের হলো। গাড়িতে করে সবচেয়ে বড় শোরুমে চলে আসলো। দুইজন নেমে শোরুমে প্রবেশ করলো। সালাম সাহেবকে দেখে দোকানের ম্যানেজার এগিয়ে আসলো। আরে স্যার, আমার শোরুমে কেমন বাইক লাগবে বলুন? ছেলে মেয়ে আছে, ওদের পছন্দ অনুযায়ী কিনবো। দুইটা নাকি? আরে না, একটা। মাহিম আর মায়া দুজনেই দুই দিকে নিজের পছন্দ অনুযায়ী বাইক দেখতে লাগলো। দুইজন দুইটা পছন্দ করলো। বাবা এইদিকে আসো। না বাবা, তুমি এইদিকে আসো। আরে আমি আগে ডাকছি। তো কি হয়েছে? আমি বড়, আমারটা আগে দেখবে। সর শাকচুনি, তুই তো বেশি চালাবি না, তাই আমার পছন্দ অনুযায়ী কিনবো। তোরে কইছে আমি এমনি এমনি বাইক চালানো শিখি নাই। দেখ মায়া, এদের ঝগড়া দেখে দোকানে সবাই অবাক চোখে তাকিয়ে আছে। মনে হচ্ছে সার্কাস খেলা দেখছে। আপনারা কিছু মনে করবেন না, দুইজন জমজ তো, তাই আর কি। বাবা, এই গাড়িটা খুব সুন্দর হবে। মামনি, তোমার পছন্দ আছে বলতে হবে। বাবা আমার পছন্দটাই ভালো ছিল, ওইদিকে চলো। দেখছিস তো বাবা ওইদিকে আসছে, তার মানে এটা বাবার পছন্দ। তুই এখানে থেকে ভাগতো। বাবা তুমি কোনটা নিবে বলো তো? বাবা, মাহিম তুই তো জানিস মায়ের কেমন রাগ। একবার রাগলে পুরো দোকান মাথায় তুলবে, সাথে বাসায়ও। আর বাসায় তুললে তো তোর মা। তুমি আমাকে সারা জীবন এটা বলেই গেলে, ধুর। মাহিম এটা রাগ দেখে দোকানের বাইরে চলে গেল আর নিজের মতো করে চলে গেল। দেখলি তো মাহিম রেগে গেল। ও রাগলে আমার কে? তারপর সালাম নিজের মেয়ের পছন্দ করা গাড়ি দেখে কিনে নিল। এসব কাগজপাতি ঠিক করলো। মায়া তো ভীষণ খুশি, আর সব থেকে বেশি খুশি মাহিমকে রাগাতে পেরে। অজানা জায়গা। আজ থেকে এই গ্রুপের নাম হবে ডেডলি বয়েজ, আর এই গ্রুপের লিডার হবে নিয়াম। এই কথা শুনে সবাই চুপ হয়ে গেল। কারো কোনো রিয়্যাক্ট দেখা গেল না। নিজের পছন্দের বাইক কিনতে না পেরে রাগ করে শোরুম থেকে চলে আসছে। নদীর পাড়ে পানিতে পা ডুবিয়ে বসে আছে। নিজের ফোন বের করে রাজুকে ফোন দিল। রাজু কয়েকটি ঠান্ডা নিয়ে ব্রিজের পাশে চলে আয়। তুই এই সময় ওইখানে কেন? তোরে বলছি তুই আয়, সাথে নিয়ামকে নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে। মাহিম ফোন কেটে নিজের পকেটে রেখে দিল। সামনে বাতাস বইছে। বাতাসে চুলগুলো উড়ে এসে চোখের উপরে পড়ছে। কিছু সময় বাদে বাইক নিয়ে রাজু আর নিয়ম চলে আসলো। কি রে বেটা, এই সময় এখানেই এসে বলছিস কেন? ভালো লাগছিল না তাই। ও আচ্ছা, তোর বাইক কোথায়? আরে ভাই, এই জন্য তো আমি এইখানে বসে আছি। তার মানে বাইকও মায়ার পছন্দ অনুযায়ী কেনা হয়েছে? হ্যাঁ ভাই, আমি বুঝছি না, সব সময় ওর পছন্দ সবার পছন্দ হবে কেন? কারণ তোরে তো আঙ্কেল পরে পাইছি। মজা নিস না, ঠান্ডা পানি দে। মাহিম রাজুর হাত থেকে বোতল নিয়ে সিপি খুলে খেতে লাগলো। আচ্ছা রেগে থাকিস না, বাসায় যা আর গিয়ে দেখ কোন বাইক কিনলো। আমার কোনো ইন্টারেস্ট নেই এখন, পরে গেলেই দেখতে পারবো। তুই দলের যে ছেলেগুলো আছে তাদের এক জায়গায় হতে বলছিস তো আজ? ঠিক আছে, হ্যাঁ সেই কাজ রাতের বেলা শেষ করে রেখেছি। ঠিক আছে, আমরা এখান থেকে ডাইরেক্ট সেখানে যাব। কিন্তু আর কিন্তু নয়, তাড়াতাড়ি করতে চাই সব কিছু। আমারও তাই মনে হয়। তিন বন্ধু অনেক সময় সেখানে থেকে বাইকে চড়ে ব্রিজ থেকে চলে আসলো। নিজের বাইক চালিয়ে চৌধুরী বাড়িতে প্রবেশ করলো মায়া। মাথা থেকে ফিল্মি স্টাইলে হেলমেট খুললো, যা দেখে মালিকা বেগম বলল, বাহ, আমার মেয়েকে একদম ফিল্মের নায়িকার মতো লাগলো। দেখতে হবে তো কোন বাসার মেয়ে। বাইকটা কিন্তু জোস হয়েছে। তোমার মেয়ের পছন্দ হতে তো হবেই। এর মাঝে সালামের গাড়ি বাড়িতে প্রবেশ করলো। গাড়ি থেকে তিনি নেমে আসলেন। মামনি কি জোরে বাইক চালাচ্ছে, এত তাড়াতাড়ি বাসে পৌঁছেলে? বাবা, এমনি এমনি বাইক রাইডার হইনি। সে যাই হোক, গাড়ি এত স্পিডে চালাবে না, তাহলে তোমাকে আর বাইক দেওয়া হবে না। ঠিক আছে বাবা। মাহিম, ওই আমার বাইক দেখে যা, আর নতুন বাইক বরণ করে নে। মায়া চিল্লিয়ে বলল, ওকে ডেকে লাভ নেই, মাহিম তো বাসায় ফিরে নিয়ে তোদের সাথে গেছে। ও আচ্ছা, ঠিক আছে, আসবে তো এক সময়, তখন দেখে নিব।
তোরা গিয়ে আবার ঝগড়া করছিস তাই? সেটা আর বলতে। যাই হোক, তোমরা থাকো, আমি একটু বাইক নিয়ে ঘুরে আসি। এই সময় কোথাও যাওয়া লাগবে না, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। একদম না, একটু বাইক রাউন্ড দিয়ে আসি আর তোমার ছেলেকে খুঁজে আসি। আহারে কত দরদ, আমার ছেলেকে খুঁজতে যাচ্ছে। হাজার হলেও আমার জন্য রাগ হয়েছে। থাকার মিথ্যা বলে বাইক বের করতে হবে না। কে শোনে কার কথা? ঘাট তেরার মতো বাইক নিয়ে চলে গেল মায়া। তোমার মেয়েকে তুমি আটকাতে পারতে। এই বয়সে একটু জোরাজুরি করবে, বুঝতে শিখলে তখনই ঠিক হয়ে যাবে। তোমার ওই কথাতেই আশকারা পাচ্ছে। মেয়েটা না জানি ছেলেটা রাগ করে কোথায় আছে। রাগ কমলে একলে চলে আসবে। বাসার ভিতরে চলো। বিকেলে নিরিবিলি জায়গায় এসে তিন বন্ধু বাইক দাঁড় করালো। তারপর দূরে একটা বাড়িতে হেঁটে গেল। সেখানে যাওয়ার আগে তিনজন একটা মাস্ক করে নিল, যেন তাদের কেউ চিনতে না পারে। চারপাশে প্রায় 20 থেকে 25টা ছেলে বসেছিল। মাহিমি যাওয়া দেখে সবাই উঠে দাঁড়ালো। মাহিম গিয়ে টেবিলের সামনে দাঁড়ালো, আর তার দুই পাশে নিয়াম, রাজু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি? আলহামদুলিল্লাহ। তোমরা আমাদেরকে সাড়া দিয়েছো, এই জন্য আমি খুবই খুশি। ভাই আপনি একটা ভালো উদ্যোগ নিয়েছেন, আর আমরা এই জন্য আপনার সঙ্গ দিতে যাচ্ছি। তোমরা আমার সাথে থাকলে ভবিষ্যতে দলটি আরও বড় করতে পারবো, আর মানুষের সেবা করতে পারবো। একদম বস। বস নয়, ভাই বলে ডাকো সবাই। ওকে ভাই, আমরা আপনার শেষ পর্যন্ত সাথে থাকতে চাই। গুড। আজ থেকে আমাদের দলের নাম হবে ডেডলি বয়েস। আজ থেকে কাজ শুরু। কোনো বেআইনি কাজ করবে না, অসহায় ব্যক্তিদের পাশে আর দুর্নীতিদের বিরুদ্ধে। ওকে ভাই। আর হ্যাঁ, কাজ করবে খুব গোপনে, কেউ যেন তোমাদের দেখতে না পায়, আর ছদ্মবেশে ঘুরবে সবসময়। এটা কেন বস? দেখো, আমাদের কাছে কোনো সেফটি ব্যবস্থা নেই আপাতত, তাই ছদ্মবেশে থাকবে। তাছাড়া আমি চাই আমরা সকলে ছদ্মবেশে কাজ করতে, বুঝতে পারছো? জি ভাই, বুঝেছি। আগামী থেকে সবাই মাস্ক ব্যবহার করবে, এমনকি একজন আরেকজনকে যেন না চিনে। আচ্ছা ঠিক আছে। আর ডেভিল বয়েজ গ্যাং লিডার শ্যাডো মাহিম নিয়ামকে দেখিয়ে বলল, আমি তাও শ্যাডো। হ্যাঁ তুই, এই গ্যাংয়ের দায়িত্ব তোর। ভাই আপনি থাকতে উনি কেন? চিন্তা করো না, সব কিছু আমি করলেও দলের লিডার শ্যাডো থাকবে। আমি যা করব ভেবেচিন্তে করব। বুঝতে পারছি, আপনার কথায় চিরধার্য। সবাই নিজেদের কোডিং নাম ব্যবহার করবে, আর এই ইমেল নিজের পছন্দ অনুযায়ী নাম পাঠিয়ে দিবে। আমি সবার নিকনেম দিয়ে ঠিক করে নেব। ওকে ভাই, কিন্তু আপনাকে কি নামে ডাকবো? মিস্টার রহস্যময়। জয় ডেভিড ভাই জয়। সবাই মাহিমকে ডেভিড বলে জয়ের ধ্বনি দিতে লাগলো। তারপর মাহিম সবাইকে চুপ করতে বলল, আপনারা এখন যেতে পারেন। সঠিক সময়ে আমি আপনাদের সাথে যোগাযোগ করে নেব, আর নিজেদের ঠিকানা সকল ডিটেলস পাঠাতে ভুলবেন না। আচ্ছা। এক এক করে সবাই বিদায় নিয়ে চলে গেল। শুধু তিন বন্ধু বসে রইল কিছু সময়। মাহিম, তুই কি এই সব থেকে আড়ালে থাকতে চাইছিস? আমি না, সবাইকে আড়ালে রাখতে চাইছি। ভালো কাজ করতে গেলে খারাপের দিকে সাথে মন্দ হবেই, তখন সবাই বিপদে পড়বে, আর আমাদের কোনো পাওয়ার নেই এখন যে কিছু করতে পারবো। সেটাও ঠিক। আমাদের যা করতে হবে ভেবে চিন্তে আস্তে আস্তে এগোতে হবে। আচ্ছা, সবার ডিটেলস নিতে বললি কেন? অনেক কারণ আছে, সবারই খোঁজখবর রাখতে হবে, তাদের সম্পর্কে জানতে হবে। ও আচ্ছা। শোন, একটা ভালো কম্পিউটার সম্পর্কে জ্ঞান আছে এমন ছেলে দেখিস। ডার্ক ওয়েবে খুঁজে দেখতে হবে। আচ্ছা, দেখিস। চল, সন্ধ্যা হয়ে গেল, এখন বাসায় ফেরা যাক। তিন বন্ধু মিলে আবার নিরিবিলি জায়গা থেকে লোকালয়ের মাঝে চলে আসলো। নিজের মুখের মাস্ক খুলে ফেললো সবাই। মাহিম গাড়ি চালাচ্ছে আর পেছনে দুইজন বসে আছে। হঠাৎ মাহিমের ওভারটেক করে একটা বাইক বেরিয়ে গেল খুব জোরে। কিছুটা দূরে গিয়ে বাইক দাঁড় করালো। মাহিম এটা দেখে গাড়ি স্লো করে ফেললো। বাইক চালানো ব্যক্তি নিজের হেলমেট খুলে ফেললো। বেরিয়ে আসলো মায়ার মুখ। তারপর মাহিম, নিয়াম, রাজু তিন বন্ধু বাইক নিয়ে বাসায় ফিরল। সাধারণভাবে গাড়ি চলছে। হঠাৎ তাদের পাশে দিয়ে খুব জোরে একটা মোটর বাইক বেরিয়ে গেল। মাহিম তো সাথে সাথেই চিৎকার করে বলে উঠল, এই, দেখে শুনে গাড়ি চালাতে পারিস না নাকি? গাড়ি হাতে পেলে মাথা ঠিক থাকে না? মাহিমের কথা হয়তো বাইক চালানো ব্যক্তি শুনতে পারছে, আবার না। কিন্তু বাইক আর কিছুটা দূরে গিয়ে ব্রেক কষে থামালো।
মাহিমের দিকে মুখ ঘুরিয়ে। এইটা দেখে মাহিম গাড়ি স্লো করলো। এরপর সাইডের ব্যক্তি মাহিমের দিকে চেয়ে আছে। মাহিমের গাড়ি থামলে ব্যক্তিটি নিজের হেলমেট খুলে ফেললো আর সাথে সাথে বেরিয়ে আসলো পরিচিত মুখ, যা দেখে মাহিম প্রচণ্ড বিরক্ত হলো। মায়া, তুই তুই এত জোরে গাড়ি চালিয়ে আমার পাশে দিয়ে গেলি? নতুন বাইক পেয়ে এমন অবস্থা, দিব কানের নিচে এক। মাহিমের কথা শুনে মায়া মুচকি এসে নিজের চুল ঠিক করে বলল, আমার বাইক আমি যেভাবে খুশি চালাবো, তাতে তোর কি? ওর বাইক পাইছে, বাসায় যা, তারপর দেখছি। তাড়াতাড়ি বাইক থেকে নেমে এটাই ওঠ। লাগবে না, আমি এটাই চলে যেতে পারবো। মায়া, তোর বাইকটা কিন্তু সেই হয়েছে। মায়ার পছন্দ সবসময় বেটার হয়, বুঝলি আমার বন্ধু? দেখ, আমাকে একদম হাবা বলবি না। মাহিম নিজের চশমা ঠিক করে বলল, হাবা না হলে এত বড় চশমা পরিস? সেটা আমার ইচ্ছা। তোর সাথে বকবক করার ইচ্ছে নেই, তাই তাড়াতাড়ি এই বাইকে এসে বস। যা তো। এটা বলে মাহিম বাইক স্টার্ট দিল, কিন্তু তার আগে মায়া নিজের বাইক থেকে নেমে এসে মাহিমের বাইকের চাবি খসিয়ে নিল। দেখ মায়া, চাবি দে। যার গাড়ি তাকেই চাবি দিচ্ছি। এটা বলে মায়া চাবি রাজুর কাছে দিল আর মাহিমকে বাইক থেকে নামালো। ওই, তোদের বাইক নিয়ে এখান থেকে যা। মায়া তুই যা, আমরা 3 বন্ধু আসছি। আমার হাতে কি তোদের মার খাওয়ার ইচ্ছে? একদম না, আমরা এখানে যাচ্ছি। ভাই, মাহিম তোর বোন, তুই সামলা। এটা বলে রাজু নিজের বাইক নিয়ে চলে গেল, সাথে নিয়ামও। মায়া, তুই কিন্তু একটু বেশি করছিস। মাহিম চশমা ঠিক করে বলল, দেখ চশমিশ, কথা না বাড়িয়ে বাইকে ওঠ। আজ আমরা নতুন বাইক নিয়ে সারা রাত ঘুরবো। আমি কি পাগল তোর সাথে ঘুরবো? তুই যে জোরে চালাস, আবার এখন শীতের সময়, কাঁপতে কাঁপতে মরে যাব। আমার ভাই হয়ে তুই এত ভীতু হলি কেমনে? আল্লাহই জানে সেটা। শাকচুন্নি, আমি একদম ভীতু না। সেটা তো দেখতেই পাচ্ছি। মায়া কথা না বাড়িয়ে নিজের বাইকে উঠল, তারপর মাহিমের হাত ধরে নিজের পেছনে বসালো। ভালো করে চেপে বস, না হলে পড়ে যাবি। পড়বো না। মায়া বাইক চালানো শুরু করলো। বাইপাস সড়কে বাইক তুলে খুব জোরে চালানো শুরু করলো মায়া। মাহিম তো চুপটি মেরে বসে আছে। কি রে গাধা, চুপ করে বসে আছিস যে? তোর সাথে কি কথা বলবো? তুই আস্তে গাড়ি চালা। ভীতু। তুই এখনো রেগে আছিস? আবার রাগের সাথে কার কি যায় আসে? সেটা ঠিক। মায়ের কথা বাড়ো না, বাইক নিয়ে উড়াধুরা টান দিতে লাগলো। স্পিড 100+। দীর্ঘ 3 ঘন্টা বাইক চালিয়ে মাহিমের জোড়াজড়িতে চৌধুরী বাড়িতে এসে পৌঁছালো মায়া। মাহিম তাড়াতাড়ি মায়ের পেছন থেকে নামলো। তোর সাথে বাইকে ওঠা আর পাগলের সাথে ওঠা একই বিষয়। যা তো। মাহিম দ্রুত হেঁটে বাসার ভেতরে চলে গেল। নিচে সালাম আর মালেকা বসেছিল। মাহিমকে দেখে বলল, আমার ছেলের রাগ কমছে তাহলে? কি হলো, কথা বলছো না যে? মাহিম কোনো কথা না বলে নিজের রুমে চলে গেল। তারপর নিজের চশমা খুলে পোশাক নিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। কি হলো মাহিম, আমাদের সাথে কথা বলবে না কেন? আরে তুমি ওর পছন্দ মতন বাইক কিনে দাওনি তাই। তুমি তো চাইলে আরেকটা বাইক কিনে দিতে পারতে। পারতাম, কিন্তু জিনিসের ওপর টান থাকতো না। বুঝছি। এরই মাঝে মায়া নিজের আঙ্গুলে বাইকের চাবি ঘুরাতে ঘুরাতে ভেতরে প্রবেশ করলো। মেম সাহেব, আসার সময় হলো তাহলে? অনেক ঘুরলাম মাহিমের সাথে। মাহিম তো তোর সাথেই ছিল। হ্যাঁ বাবা, জোর করে মাঝ রাস্তায় থেকে তুলে নিয়েছিলাম। ওরে না নিলে আমার কি বাইক চড়তে ভালো লাগবে? একদম অমনি, সাথে গিয়ে ফ্রেশ হয়ে আসো। হ্যাঁ। নিচে ল্যাপটপের সামনে গভীর মনোযোগ দিয়ে বসে আছে একটি ছেলে। একের পর এক ছোট বড় অ্যাকাউন্ট হ্যাক করে টাকা হাতিয়ে নিচ্ছে, যেগুলো সব বেআইনি অ্যাকাউন্ট। বেআইনি টাকা আছে একে একে নিজের অ্যাকাউন্টে অনেক টাকা জমা পড়ে গেল তার। ওপরে পাশের যারা ছিল তারা নিজের অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হতে দেখে ঘাবড়ে গেল। কোনোভাবে বুঝতে পারল না যে কে এই কাজ করছে। মুচকি হেসে ছেলেটি ডার্ক ওয়েব থেকে বেরিয়ে আসতে গেল, কিন্তু তার একটা পোস্ট দেখে চোখ আটকে গেল। হাহা, আমার সঙ্গী সাথীদের হয়তো পেয়ে গেছি, যার সাথে আমি খুব ইজিলিভাবে কাজ করতে পারবো। তাছাড়া বেআইনি কাজ নিঃশেষ করতে পারবো। কথাটি বলে ছেলেটি একটা জিমেইলে নক করলো, যেটা খুবই বেয়ার আর ইনটেক্ট আইডি। মেসেজ পাঠিয়ে ছেলেটি নিজের ল্যাপটপের দিকে তাকিয়ে রইল। মাহিম ফ্রেশ হয়ে এসে নিজের ল্যাপটপ অন করে বসলো। নিজের হাইড করা আইডিতে লগ ইন করলো, তারপর নিজের ব্যক্তিগত কিছু কাজ করতে লাগলো, আর সেটা খুব সহজে করে ফেলে। মাহিম, রাতের খাবারটা খেয়ে যা।
মালিকা বাইরে থেকে চিৎকার করে বলল। মাহিম নিজের ল্যাপটপে কিছু একটা প্রসেসিং করতে রেখে ওইভাবেই রেখে দরজায় আসা দিয়ে রুম থেকে বেরিয়ে নিচে খাবার টেবিলে চলে আসলো। খাবার টেবিলে পছন্দের খাবার দেখে মাহিম খুব খুশি হয়ে গেল। বাহ, আজ সব পছন্দের খাবার। হ্যাঁ, আজ তোরা বাইক কিনলি সেই উপলক্ষে। আমার না, শুধু মায়া। হ্যাঁ ঠিক। কাল থেকে দুজন একসাথে কলেজে যাবে। আমি আমার বাইকে কাউকে নিব না। তোর বাইকে আমার উঠতে বয়ে গেছে। খাওয়ার সময় বেশি কথা বলো না। তুমি তো কথা তুললে। সব দোষ আমার। হ্যাঁ, তুমি 2টা বাইক না কিনে দিয়ে একটা কিনে দিলে। বাবা তুমি ঠিক করেছো। তোমাদের কথাবার্তা শেষ হলে এখন খেতে বসুন স্যার ম্যামরা। মাহিম কথা না বাড়িয়ে নিজের খাবার খেয়ে নিল। পছন্দের খাবার হলে আর কি লাগে, তাই দ্রুত খেয়ে নিল। মায়া তো শুধু দেখেই যাচ্ছে মাহিম কেমনে খাচ্ছে। মা দেখো তোমার ছেলে কেমন গপ গপ করে খাচ্ছে। আমার খাওয়ার দিকে তোকে নজর দিতে কে বলেছে? হাবা। মা আমাকে হাবা বলতে নিষেধ করবে তোমার মেয়েকে? তো তুই তাহলে এমন চশমা পরিস কেন? আমার চুল এত বড় করে রাখছিস। তুই হলো কুষ্টিয়ার টপ বিজনেসম্যানের ছেলে, কয়েকদিন পর দেশের টপ বিজনেসম্যানের ছেলে হবি, আর তুই কিনা এমন করে থাকিস, দেখতে একদম গাধা গাধা লাগে। দূর, তোমাদের বোঝানো যাবে না যে আমার এমনিতেই ভালো লাগে। তখনই তার হাতের ঘড়িতে আলো জ্বলে উঠল। এটা দেখে তাড়াতাড়ি খেয়ে নিজের রুমে চলে আসলো আর ল্যাপটপের সামনে বসে গেল। ভাই, আমি হলাম মিস্টার হ্যাকার, আর আমি আপনার সাথে কাজ করতে চাই। মাহিম নিজের রুমে এসে ল্যাপটপের সামনে বসে পড়ল। একটা প্রসেসিংয়ের কাজ হচ্ছিল, সেটা কমপ্লিট হয়েছে। মাহিমের মুখে হাসি ফুটে উঠল। নিজের হাইড অ্যাকাউন্টে ঢুকে দেখলো একটা মেসেজ আসছে। অ্যাকাউন্ট ভালোভাবে চেক করে দেখে নীল যে ফেক কোনো অ্যাকাউন্ট নাকি। মাহিম কিছু সময় চেক করে বুঝলো এটা আসল আর খুবই সিকিউরিটি দেওয়া। মাহিম অনেকবার সেটা হ্যাক করতে চাইলো কিন্তু পারলো না। ভেরি ইন্টারেস্টিং। হাই সিকিউরিটি দেওয়া একটা অ্যাকাউন্ট থেকে আমার সাথে যোগাযোগ করতে চাইছে। দেখি কে হতে পারে। ওয়ালাইকুম সালাম। মাহিম মেসেজ দেওয়ার সাথে সাথে অপর পাশ থেকে মেসেজ আসলো। ভাই, আমি কি আপনার সাথে কলে কথা বলতে পারি? কে তুমি আর কি চাও? ভাই, সেটা আমি আপনার সাথে কথা বলে জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, দাও। মাহিম নিজের রুমে অন্ধকার করে ফেললো। তারপর নিজের ক্যামেরা হাই সিকিউরিটি দিল। কিছু সময় বাদে মাহিমের ল্যাপটপে একটা কল আসলো। মাহিম সেটা রিসিভ করলো। হ্যালো ভাইয়া, প্রথমে আমি বলছি আমি কেন আপনার সাথে যোগাযোগ করছি। বলো। আমি ডার্ক ওয়েবে আপনার পোস্ট দেখে নক দিয়েছি। বুঝছি, তারপর? ভাই, আমি একজন হ্যাকার। কেমন হ্যাকার সেটা কাজ দেখলেই বুঝতে পারবেন। আপনার সাথে আমি কাজ করতে চাই। আমি তোমাকে কিভাবে বিশ্বাস করব? তুমি তো খারাপের হয়েও কাজ করতে পারো। আরে ভাইয়া, একদমই না। আমি ভালোর জন্য কাজ করতে চাই। আমাকে একটা সুযোগ দিয়ে দেখুন। আচ্ছা ঠিক আছে, আমি আমার টিমের সাথে কথা বলে দেখছি। আচ্ছা ভাইয়া, আপনি একবার নক করলেই এই মিস্টার হ্যাকার আপনার জন্য কাজ করে দিবে। অপেক্ষায় থাকো। মাহিম কল কেটে দিল। তারপর নিজের বন্ধুদের গ্রুপ কলে আসতে বলল। কিছু সময় বাদে 3জন ভিডিও কলে আসলো। কিরে বেটা, তুই জ্যান্ত আছিস? কেন রে, আমার কি মরে যাওয়ার কথা ছিল? আরে তুই মায়ের সাথে বাইকে গেলি, আর তোর বোন যে জোরে গাড়ি চালায় তাই ভাবলাম। তাই কি ভাবলি আমি উপরে চলে গেছি? আরে না, তুই তো জোরে গাড়ি চালালে ভয় পাস। তোদের আজাইরা কথা রাখ আর কাজের কথায় আস। আচ্ছা বল, কেন ফোন দিলি? একজন হ্যাকার আমার সাথে যোগাযোগ করেছে আর সে আমাদের সাথেই কাজ করতে চায়। তারপর সে তো পাল্টিও খেতে পারে। হ্যাঁ, এই জন্য তোদের সাথে যোগাযোগ করা। তুই তাকে একটা সুযোগ দিয়ে দেখ আর তুই চেক করে নে। সেটা তো করবই। তাদের থেকে বলার মাঝে হঠাৎ মাহিমের ল্যাপটপে নোটিফিকেশন আসলো। সেটা চেক করে দেখলো একটা মেয়ের আইডি থেকে ডার্ক ওয়েব থেকে মেসেজ আসছে। আমি আপনার সাথে কাজ করতে চাই আর আপনার টিমে টাকা ডোনেট করতে চাই, সব রকমেরই সাহায্য করতে চাই। মাহিম মেসেজটি দেখে রাজুদের দেখালো। সেটা দেখে রাজু বলল, চেক করে দেখ তো লোকেশন কোথায়। আর কে তুই? চেষ্টা না করে বসে থাকিস শুধু। ঠিক আছে, তোরা হোল্ড কর। মাহিম অন্যদের হোল্ড করতে বলে মেয়েটির আইডি লোকেশন জানার চেষ্টা করলো, কিন্তু কয়েকটি লোকেশন আসলো। বাহ, খুব চালাক তো, কিন্তু আমার কাছে টিকবে না। মাহিম নিজের কাজ সিদ্ধির জন্য মেয়েটির আইডি অনায়াসে হ্যাক করলো। মেয়েটির লোকেশন দেখে মাহিম অবাক হয়ে গেল। তারপর অপর পাশের মেয়েটিকে দেখার জন্য তার ক্যামেরা হ্যাক করলো।
মেয়েটি দেখে মাহিম অবাক। মায়া, এইসবে মায়া আসতে চাইছে? মাহিমের আইডি হ্যাক ক্যান্সেল করে মায়াকে রিপ্লাই দিল। আপনাকে কিভাবে বিশ্বাস করব? বিশ্বাস করতে হবে না, শুধু দলে নিয়ে দেখুন, তাই হবে। আচ্ছা, ভেবে দেখব। মাহিম মেসেজ অপশন থেকে বেরিয়ে আসলো, তারপর আবার ভিডিও কলে কথা বলতে শুরু করলো। কিরে, কি দেখলি? আরে ভাই, এইটা মায়া। কি? হ্যাঁ, কি করব? টিমে নিয়ে নে, তাছাড়া বিশ্বস্ত একজন হলে ভালো হবে। কিন্তু বিপদ হবে তো। সব ব্যবস্থা আমি আজ করে নেব। ঠিক আছে, এখন রাখ, ঘুমিয়ে পড়বো। হ্যাঁ, তাছাড়া কাল কলেজে প্রথম দিন। বাই। মাহিম কল কেটে দিল, তারপর মিস্টার হ্যাকারকে একটা মেসেজ করলো। আমি চাই তুমি আমাদের দেশের সকল বিজনেসম্যানদের ডিটেলস দিবে, তাদের সকল কাজকর্ম আর বেআইনি কাজে আছে এমন এমপি মন্ত্রী, মানে তুমি এক কথায় সবার ডিটেলস বের করবে। এটা সেন্ড করার পর মাহিম কিছু একটা ভেবে আবার মেসেজ করলো। তুমি আপাতত ছোট ছোট ব্যবসায়ীদের ডিটেলস দিবে, যারা কালোবাজারের সাথে যুক্ত তাদেরটা আলাদা করবে। মেসেজ পাঠিয়ে ডার্ক ওয়েবকে নিজের হাইড আইডি লগ আউট করে বেরিয়ে আসলো। ল্যাপটপ বন্ধ করে বিছানায় শরীরটাকে এলিয়ে দিল। মায়া নিজের রুমে বসে আছে আর নিজের ল্যাপটপ ঘাঁটছে। তার খুব ইচ্ছে মাফিয়া হওয়া আর দেশের জনগণের সেবা করা, তাই প্রতিনিয়ত ডার্ক ওয়েবে গিয়ে ঘাটাঘাটি করা। প্রতিদিন বিভিন্ন মাফিয়াদের নিয়ে স্টোরি পড়ছে, কিন্তু তাদের মাঝে সবাই কালোবাজারে যুক্ত, আর তাছাড়া সবাই ভয়ঙ্কর। তাই মায়া আর ভেবে দেখেনি, আজও তার ব্যতিক্রম হয়নি। বিভিন্ন ধরনের খবর দেখতে গিয়ে তার সামনে একটা জিনিস আসে, যেটা দেখে মায়া একটা মেসেজ দেয়, যেটা মিস্টার হ্যাকার করেছিল। সেম কাজ মায়া করেছে, আর রিপ্লাই দেখে মায়া বেশি খুশি হয়নি। দূর, ভেবে দেখবে, কত ইচ্ছে মাফিয়া হব, লেডি মাফিয়া, এক নামে চিনবে সবাই, কিন্তু কোনোভাবেই হচ্ছে না। আবার ছোট দল দেখলাম, এরা নাকি ভেবে দেখবে। না, যেভাবেই হোক এই টিমে আমার একজন সদস্য হতে হবে, তাও পার্টনার। মায়া কিছু একটা ভেবে ওই আইডিতে মেসেজ লিখলো। ভেবে দেখেন, তাছাড়া আমি আপনার সাথে কাজ করতে ইচ্ছুক। ভালো কাজ করলে আমি আপনাকে সঙ্গ দিব, আর খারাপ কাজ করলেও সঙ্গ দিব না। আর আমি অন্যদের মতো যে গাদ্দারি করব। মেসেজ সেন্ড করলো, কিন্তু ডেলিভার হলো না। এটা দেখে মায়া অবাক হলো। এক্ষুনি আমাকে রেস্ট্রিক্ট মারছে, আর দিন পরে থাকলো। মায়ের রাগ দেখিয়ে মাহিমের আইডি হ্যাক করতে চাইলো, কিন্তু পারলো না। তাই মায়া নিজের ল্যাপটপ রেখে দিল। রাত 2:40 মিস্টার হ্যাকার ছেলেটি নিজের ল্যাপটপের সামনে বসে কাজ করছে। বিভিন্ন সাইডে ঘুরে বিভিন্ন জায়গা থেকে কিছু অসাধু ব্যবসায়ীদের ডিটেলস আর লিস্ট করছে। আমি ভাবতে পারিনি আমার প্রথম কাজ এত সহজ হবে। এত বাচ্চাদের কাজ আমাকে দিয়েছে, না জানি কার সাথে কাজ করতে চাইছি। যাই হোক, টিম লাগতো, সেটা তো পাচ্ছি। মিস্টার হ্যাকার কথাগুলো বলে কফির মাগে চুমুক দিয়ে আবার কাজ করতে লাগলো। আস্তে আস্তে লিস্ট করতে লাগলো, হাজার ছাড়িয়ে যেতে লাগলো। না জানি আর কত অসাধু ব্যবসায়ী আছে, এদের জন্য দেশটা আজ এই পরিণতি হয়েছে। এলের অ্যাকাউন্ট ভালো পরিমাণ টাকা আছে, এইগুলো নিতে পারলে ভালো হতো, কিন্তু এটা তো আমার কাজ নয়। তারপর মিস্টার হ্যাকার কিছু একটা ভাবলো। টিমদের বলে দেখবো নে আমার আইডিয়াটা, যদি মেনে নেয় ভালো, না মানলে আমার কাজ আমি করে নিব। মিস্টার হ্যাকার ছেলেটি নিজে নিজেই হেসে কাজ করতে লাগলো। কলেজের প্রথম দিন আজ, তাই মায়া তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। তারপর রেডি হয়ে নিচে চলে আসলো। মালেকা বেগম খাবারের টেবিলে খাবার সাজিয়ে রাখছে। মা, তোমার গুণধর ছেলে কোথায়? কোথায় আবার? দেখো গিয়ে, রুমে পড়ে পড়ে ঘুমাচ্ছে। আজ কলেজ, সেটা কি ভুলে গেছে? তুই গিয়ে ডাক। ওকে মা। মায়া হাসতে হাসতে মাহিমের রুমের সামনে চলে আসলো। আস্তে আস্তে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। বিছানার কাছে গিয়ে দেখলো মাহিম আরামে ঘুমিয়ে আছে। আরামের ঘুম হারাম করতে আমি চলে আসছি বুড়ো, তো স্বাদের ঘুম পোড়াচ্ছি। মায়ের ডেভিল স্মাইল দিয়ে পাশের টেবিল থেকে পানির গ্লাস থেকে পানি নিয়ে মাহিমের মুখের উপরে ঢেলে দিল। সাথে সাথে মাহিম ধরফর করে উঠে পড়ল, মুখের উপর পানি ঝাড়া মারতে লাগলো। শাকচুন্নি, তুই আমার স্বাদের ঘুম 12টা বাজিয়ে দিয়েছিস, তুই আমার মুখের উপর পানি দিলি কেন? মাহিমের চিৎকার করে বলল, তোকে একদম ভূত লাগছে, চুলগুলো কি কাটবি না? পানি দিয়ে এখন শাকচুন্নির মতো দাঁত বের করে হাসিস? ধুর, তোর সাথে কথা বলে আমার লাভ নেই। আজ কলেজে প্রথম দিন, সেটা কি ভুলে গেছিস? এই জন্য ডাকতে এসে এই শীতের সকালে পানি দিলে?
তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়। মাহিম বিছানা থেকে উঠে মায়ার চুল টান দিয়ে ভোদর ওয়াশরুমে। আর মায়া নিজের চুলে হাত দিয়ে চিল্লিয়ে বলল, চুল টানার স্বাদ আমি বের করব, তুই ওয়াশরুমে থেকে বের হ। তুই বাইরে দাঁড়িয়ে থাক, আর লেট হোক তখন আমার দোষ দিতে পারবি না। এখনকার মতন বেঁচে গেলি, কিন্তু এটা তুলে রাখলাম। আমিও পরে দেখে নেব। মায়া নিজের নাক ঘষে মাহিমের রুম থেকে বেরিয়ে গেল। নিচে গিয়ে খাবার টেবিলে গাল ফুলিয়ে বসলো। এর মাঝে সালাম সাহেব টেবিলে এসে বসেছে। কি হলো মায়া মামুনি, ডাকতে গেলি ভালো আর আসলি মুখ ফিরিয়ে? তোমার গুণধর ছেলেকে আমি ডেকে দিলাম আর সে আমার চুল টেনে দিয়ে চলে গেল। তুই নিশ্চিত কিছু করেছিস তাই ওরকম করছে। তো কি করছো মায়া মামুনি, একটু শুনি। এরই মধ্যে মাহিম তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসলো। ছেলেদের রেডি হতে আবার বেশি সময় লাগে না। তোমার মেয়ে আমার স্বাদের ঘুমে পানি দিয়েছে, তাও ঠান্ডা। তো কি করব, কতবার ডাকলাম কিন্তু ওঠেনি। দেখছেন ভাই, মায়া কি ডাহা মিথ্যা কথা বলল, কিন্তু এটাই সালাম মালিকা বিশ্বাস করবে। তুই আমাকে ডাকিসনি, মিথ্যা বলবি না। মিথ্যা না। মাহিম কথা না বলে খেতে বস। আর তুই যে ঘুম দিস মানুষ মরে গেলেও টের পাবি না। সব দোষ সবসময় আমার। থাকবে তো, কারণ মায়া মামুনি আমার খুব ভালো। মাহিম খাবার টেবিলে বসে পড়লো। মালিকা বেগম তিনজনকে খাবার দিতে লাগলো। আর পাশে কাজের মেয়ে দাঁড়িয়ে আছে। খাবার রান্না পরিবেশন এটা মালিকা বেগম নিজেই করে। মাহিম আর মায়া কলেজে গিয়ে ভালো মতন থাকো, আর দুজন ঝামেলা করবে না বলে দিলাম। বাবা, আমি ঝামেলা করি না, করে তোমার মেয়ে। এই একদম আমার নাম নিবি না, তাহলে এই কাঁটা চামচ দিয়ে পেট ফুটো করে দেব। আমি আঙ্গুল চুষবো নাকি? আমিও দিব। চুপ করো, খাবার খাও তো। তোমার মেয়েকে বলো। মাহিম হালকা নাস্তা করে নিজের রুমে চলে আসলো। তারপর নিজের চশমা পরে নিল, চুলগুলো আঁচড়ে প্রায় চোখের সামনে নিয়ে আসলো। তারপর ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লো। মা বাবা, আসি। আরে একলা যাচ্ছিস কেন? মায়ের সাথে যা। ওর সাথে গিয়ে প্রথম দিন ঝামেলা করতে চাই না। ঝামেলা আমি না তুই করিস? মামুনি, দুই ভাই বোনকে যেন একসাথে কলেজ থেকে আসতে আর যেতে শুনি, কেউ একলা বাসে আসবে না। ঠিক আছে বাবা। এই টাকাগুলো রাখো, কলেজে লাগবে। সালাম সাহেব মাহিমের হাতে টাকা দিল, যেগুলো নিয়ে নিজের কাছে রেখে দিল। আমার ছেলে কলেজে যাবে স্মার্টলি, কিন্তু তুমি কেন এমন? বাবা, পোশাক দিয়ে কি হবে? মানুষের ভিতরের রূপটাই আসল। এই বিষয়ে এই কথা বলবে না বাবা। ঠিক আছে। আমি বাইরে দাঁড়াচ্ছি, তোমার গুণধর মেয়েকে আসতে বলো। এই কথা বলে মাহিম বাইরে চলে গেল। মায়ের বাইকের চাবি নিয়ে নিচে নেমে আসলো। মা বাবা দোয়া করো, কলেজ লাইফ যেন সুন্দর হয় আর চিল হয়। সাবধানে থাকিস। মায়া বাবা মার থেকে বিদায় নিয়ে বাইরে চলে আসলো। তারপর গ্যারেজ থেকে বাইক নিয়ে গেটের সামনে মাহিমের কাছে উঠলো। তাড়াতাড়ি উঠে পড়। আর কি পড়েছিস, চুলগুলো কাটতে পারতিস। তুই সর, আমি চালাচ্ছি। আর চুলের বিষয়ে তোর থেকে শুনতে হবে না। তোর চালানো লাগবে না, দেখছিস না কি সুন্দর করে সেজেছি। কলেজে এমনভাবে এন্ট্রি নিব যে সবাই আমাদের দিকেই তাকিয়ে থাকবে। ওরে আমার বিশ্ব সুন্দরী বোন, লোকের কাজ নেই তোর দিকে তাকাবে। বকবক না করে গাড়িতে ওঠ, তারপর দেখিস। মাহিম কোনো কথা না বলে মায়ের পেছনে উঠে বসলো। মায়ের বাইক চালানো শুরু করলো। মায়ের চুলগুলো খোলা, তাই উঠছে, যেটা মাহিমের খুব বিরক্ত লাগছে। শাকচুন্নি, চুল বেঁধে আসতে কি হয়েছে? আমার চুল আমি যেটা ইচ্ছে করব। আমার মুখের সামনে আসছে, কেটে দিব। তাহলে দেখিস তোর অবস্থা কি করি। মাহিম আর মায়া কুষ্টিয়া সরকারি কলেজের সামনে চলে আসলো। মায়া গেট দিয়ে অনেক যাওয়া আসা করছে। মায়া হিরোইনদের মতো বাইক চালিয়ে ভেতরে প্রবেশ করলো। সবাই মায়ের দিকে তাকিয়ে আছে। মায়া চারপাশে তাকিয়ে মুচকি হাসলো। বাইক পার্কিং করে মায়া আর মাহিম এক জায়গাতে দাঁড়ালো। দেখলি তো সবাই কেমন করে তাকিয়েছিল। কোথায় তাকিয়েছিল? আমি তো দেখলাম না। ওফ সরি, তুই তো দেখবি কেমনে, তুই তো একটা কানা, চশমা পরেও দেখতে পারিস না। কানা আমি না, তুই। লেখক সহ জাতীয় জানে কে কানা, আর ইয়া বড় চশমা পরে থাকে। মায়ের কথা বলার মাঝে মাহিমের ফোন বেজে উঠলো, তাই ফোন রিসিভ করলো। হ্যালো বল। হ্যাঁ, কলেজে ডান সাইডে আস। ওকে, এখানে দাঁড়াচ্ছি। মাহিম ফোন কেটে পকেটে রাখলো। কে ফোন করেছিল? রাজু, ফোন করছিলি? চলে আসছে। আচ্ছা, তোর বান্ধবী মানে আয়েশাকে তো দেখছি না।
আসবে বললো তো রাস্তায়, ওই দেখ নাম বলতে বলতে চলেও আসছে। একটা মেয়ে এসে মায়াকে জড়িয়ে ধরে হাই জানালো। মাহিমকে হাই দিল। কিরে, কেমন আছিস তোরা? ভালো, তুই? ভালো। রাজু, নিয়াম কই? চলে আসবে কিছু সময়ের মাঝে। ও আচ্ছা মাইম, তুই কিন্তু 3 দিন হ্যান্ডসাম হয়ে যাচ্ছিস। হ্যান্ডসাম না, গাধার হাবা। তোরে তো এই তোদের ছকরা রাখ, ওই দেখ বাকিরা চলে আসছে। কিরে কেমন আছিস? ভালো। চল ক্লাস খুঁজে বসা যাক। হ্যাঁ চল। আজ কিন্তু ছুটির পর মায়া ট্রিট দিবে। আমি কেন ট্রিট দেব? নতুন বাইক কিনেছিস এই জন্য? আরে বাইক কিনেছিস আর আমাকে বলছিস না ট্রিট দেওয়ার ভয়ে? বান্ধবী, ছুটির পর তোকে ছাড়ছি না। সেটা বুঝতে পারছি। বকবক রেখে চল ক্লাসে। তারপর 5 জনে মিলে ক্লাসে যেতে লাগলো। 5 জন হাই স্কুলে পড়তো, কুষ্টিয়া জেলা স্কুল। সেখান থেকে বন্ধুত্ব। আয়েশার সাথে বাকিরা ছোটবেলা থেকেই একসাথে। 5 জন মিলে নিজেদের ক্লাসরুম খুঁজে সেই ক্লাসে প্রবেশ করলো। 5 জন কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে। কম্পিউটারের প্রতি এদের এত ভালোবাসা যে কম্পিউটারের খুঁটিনাটি জানতে এই গ্রুপ নিয়ে পড়ে আছে। ক্লাসরুমে ঢুকে মাঝামাঝি একটা জায়গায় 5 জন বসলো। মাহিম, রাজু, নিয়াম এক জায়গায় আর মায়া, আয়েশা আরেক জায়গায়। চারপাশে সব নতুন নতুন মুখ, নতুন নতুন পরিচয়ে সবাই খোঁজ গল্প করতে ব্যস্ত। কিন্তু মাহিমরা নিজেদের মাঝে গল্প করছে। ক্লাসের ঘন্টা বাজলে একজন স্যার ক্লাসে প্রবেশ করলো। সবাই তাকে দাঁড়িয়ে সালাম দিল। হাউ আর ইউ স্টুডেন্ট? স্যারের কথা শুনে প্রথমে ব্রেঞ্চ থেকে একটা ছেলে দাঁড়ালো। স্যার, আমি আকাশ, কুষ্টিয়া জেলার এমপির ছেলে, পুলিশ লাইন্স স্কুল থেকে। স্যার, আমি মিরাজ, বাবা এই কলেজের টিচার শাহিন, পুলিশ লাইন স্কুল থেকে। এভাবে আস্তে আস্তে অনেকে সবার পরিচয় দিল। এবার মেয়েদের দেয়ার পালা। ছেলেদের থেকে বাদ দিয়ে স্যার মেয়েদের দিকে গেল। আস্তে আস্তে পরিচয় পর্ব মায়া পর্যন্ত গেল। মায়ার পরিচয় দেওয়ার কিছু সময় মাঝে ক্লাসে অনেকগুলো স্যার ম্যাম প্রবেশ করলো। সবাই সম্মান জানিয়ে বসে পড়ল। আশা করি সবাই ভালো আছো। আমি এই কলেজে প্রিন্সিপাল, নাম শাহজাহান। নতুন জায়গায় তোমাদের স্বাগতম। তোমরা ভালোভাবে পড়াশোনা করবে, আর কোনো বিষয়ে মন্তব্য থাকলে সরাসরি আমার কেবিনে দেখা করবে। তারপর অনেক কথা বলে চলে গেল সবাই। আজকের মতো ক্লাস শেষে করে মাহিম আর তার বন্ধুরা ক্লাস থেকে বেরিয়ে আসলো। আরে ভাই, আগে মনে করতাম প্রথম দিন কলেজে কত মজা হবে, কিন্তু এখন এই বিরক্তিকর বকবকানি শুনতে সারা দিন গেল। আগে জানলে আসতাম না। আরে ভাই, তোদের কথা বাদ দে, অনেক খিদে লাগছে, চল রেস্টুরেন্টে যাই। হ্যাঁ যাবো তো। মায়া, মাহিম ট্রিট দিবে। এর মাঝে আমাকে টানছিস কেন? তো বাইক কি আমার একলার নাকি? তোরও তো তাই, তুইও দিবি। কথাটি বলে মায়া ঝিও ভাই কামড় দিল। ভুল সময়ে ভুল কিছু বলে ফেলেছে। আমার বাইক? তুই বলছিস, আমার বিশ্বাস হচ্ছে না। যাক, তাহলে একটা কথা তো স্বীকার করলি। ভুলে কথাটি বের হয়ে গেছে। তোদের কথা শেষ হলে আমরা যাই। চল। তারপর 5 বন্ধু মিলে বাইক নিয়ে রেস্টুরেন্টে গেল। সেখানে গিয়ে সবাই খাওয়া দাওয়া করে কিছু সময় ঘোরাঘুরি করলো। রাত 9টা। কুষ্টিয়ার এমপি বরুণ যে ভালো মানুষের আড়ালে খারাপ কাজ করে থাকে। গরিবের হক তো মেরে খাওয়া, ওস্তাদ, মেয়ে পাচার, আর কত কি। ভাই, আপনি যে নতুন 100 মেয়ে জোগাড় করতে বলেছিলেন, সেই সব মেয়ে জোগাড় হয়ে গেছে। খুব ভালো কাজ করেছিস। আজ রাতেই ট্র্যাকে করে ঢাকায় পাচার করার ব্যবস্থা কর। কিন্তু বস, রাস্তায় যে পুলিশ চেকপোস্ট থেকে শুনেছি মধুপুরের রাস্তায় পুলিশ চেক করেছে। আরে আমি বলুন, যেটা বলি সেটাই করি। তোকে যেটা বললাম সেটা করে ফেল। পুলিশ চেকপোস্ট আমি দেখব। ঠিক আছে বস, আপনার কথাই রইল। হ্যাঁ, মেয়েগুলো যেন সুস্থ সমেত থাকে, তাহলে পরের বার থেকে রেট আমরা বেশি পাবো। বস, মেয়েগুলো একদম টাটকা খাঁটি মাল। হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে। এই কালো পথে ধান্দা যে এতটা সহজ আগে জানতাম না। পুলিশের চোখকে ফাঁকি দিয়ে সব করা যায়। কিন্তু বস, ঢাকার কিং জেলানি সে যদি খবর জানতে পারে তাহলে তো সব ঢিসমিস হয়ে যাবে। আরে জানতে পারবে না, কাজগুলো এমনভাবে করবি যে ও 14 গোষ্ঠী ও টের পাবে না। আচ্ছা ভাই। এখন বেশি কথা না বলে যা তো কাজ কর গিয়ে।
এমপি বরুণের কথা মতো লোকটি সেখান থেকে চলে গেল। গোডাউনে গিয়ে এক এক করে ট্রাকে 100টি মেয়ে তুলল। সকল মেয়েকে ড্রাগস দিয়ে অজ্ঞান করে রাখা হয়েছে। এই বিদায় তুলতে বেশি অসুবিধা হলো না। এই শোন সবাই, গোডাউন চারপাশ থেকে বন্ধ করে দে, আর পরের বার যে 200টি মেয়ে নিয়ে আসতে হবে সেই কাজ শুরু কর। লোকের কথা শুনে চারপাশে আরও যে কয়েকটা লোক ছিল সবাই নিজেদের কাজে মন দিল। আর লিডার টাইপের লোকটি ট্রাকে উঠে চাকরি নিয়ে গোডাউনের থেকে বেরিয়ে গেল। প্রতিদিনের মতো রাতে খাওয়া দাওয়া করে মাহিম নিজের রুমে এসে ল্যাপটপ নিয়ে বসে পড়ল। আগের দিনের মতন আজও নিজের ল্যাপটপে হাইড অ্যাকাউন্টে লগ ইন করলো। তারপর মিস্টার হ্যাকারের মেসেজ দেখতে লাগলো। একটা ফাইল পাঠিয়েছে যেটাতে মাহিম অনেকগুলো নাম দেখতে পারলো। ফাইলের নামগুলো মাহিম খুঁটিয়ে খুঁটিয়ে প্রায় আধা ঘন্টা ধরে দেখলো। বা মিস্টার হ্যাকার তো ভালো কাজ করেছে, সব কালো ব্যবসায়ীদের নাম এক রাতের মাঝেই বের করে ফেলেছে। এই হ্যাকারকে আমার দলে প্রয়োজন। এখন শুধু দেখতে হবে বিশ্বস্ত কি হয় কিনা। মাহিম কথাগুলো বলে ফাইল থেকে বড় বড় নামগুলো কালেক্ট করে নিল, যাতে অ্যাকাউন্টে মোটা কালো টাকা আছে। নামগুলো এক জায়গা থেকে মিস্টার হ্যাকারের কাছে মেইল করে পাঠিয়ে দিল, সাথে একটা ভয়েস পাঠালো। মিস্টার হ্যাকার, আমি তোমার কাজে খুবই সন্তুষ্ট হয়েছি। এক রাতের মাঝে তুমি আমাকে দরকারি ফাইল পাঠিয়ে দিয়েছো। এখন তোমার আরেকটি কাজ হলো, আমি যে ফাইলে নামগুলো পাঠিয়েছি সেই অ্যাকাউন্টগুলো হ্যাক করে টাকাগুলো হাতিয়ে নাও আর আমার দেওয়া অ্যাকাউন্টে ট্রান্সফার করো। আমার কাছে কোনো কথা বলবে না, শুধু মনে রেখো আমি যেটা করব ভালোর জন্য করব। মাহিম ভয়েস পাঠিয়ে আর কিছু সময় অ্যাকাউন্ট ঘুরে দেখে হাইড অ্যাকাউন্ট থেকে বেরিয়ে আসলো। তারপরে কিছু একটা চিন্তা করে একটা গ্রাফিক্স ডিজাইন করতে লাগলো, যেটা একটা পোশাকের পুরো একটা হুডি, বুকের উপরে স্টাইল করে ডেডলি বয়েজ গ্যাং লেখা, মাথায় টুপি বলতে হুডি, আর মুখের উপরে কালো মাস্ক। পোশাকটি সম্পূর্ণ কালোর, বুকের উপরে শুধু কিছু নীল কালারের বর্ডার। দলের জন্য পোশাক রেডি, এখন সবাই এই পোশাক পরে কাজ করবে, আর আমাদের জন্য তো কিছু স্পেশাল থাকবে। মাহিম কিছু একটা ভেবে পোশাকটির উপর আরও কিছু কারুকার্য করতে লাগলো। পিঠের উপরে একটা কিং কোবরার ছবি দিল, আর হাতের কাছে লাল কালারের ব্যাজ। পোশাকটি দেখে এক কথায় অসাধারণ লাগছে। একদম পারফেক্ট হয়েছে। এখন রাজু নিয়ামের পছন্দ হলেই ভালো। পোশাকের পিক রাজু নিয়ামের কাছে সেন্ড করলো, আর দুইজন গ্রুপ করলো। কিরে, কি করিস? এই তো ফ্রি ফায়ার খেলছি। কি বালের গেম খেলছিস বুঝি না। ভাই তুই খেলিস না, তাই জানিস না। রাখ তো, তোদের একটা পিক পাঠিয়ে দিয়েছি, দেখছিস সেটা? হ্যাঁ দেখলাম তো, কিন্তু ফ্রি ফায়ারে তো এমন এক ইউনিক পোশাক নেই। গাধার মতো কথা রাখ। ওইটা আমাদের গ্যাংয়ের পোশাক হবে, আর অন্যটা ছেলেপেলেদের। দারুণ হয়েছে মামা, কিন্তু বানাবি বা অর্ডার দিবি কোথা থেকে? সেটাই চিন্তার বিষয়, কি করা যায়? আমি বলি কি, অনলাইনে কোনো জায়গায় বানানোর অর্ডার দে। আচ্ছা ভেবে দেখছি, এখন রাখছি। মাহিম ফোন কেটে দিয়ে কি করবে ভাবতে লাগলো। মিস্টার হ্যাকার নিজের ল্যাপটপের সামনে বসে মাহিমের দেওয়া ফাইলটি ঘেঁটে দেখতে লাগলো। নামগুলো দেখে মিস্টার হ্যাকার মুখে হাসি ফুটে উঠল। বাহ, আমার কাজ তো আরও সহজ হয়ে গেল। আমি তো ভাবতেই পারিনি যে ডেভিল ভয়েস দলের লিডার আমার মনের কথাটি আগে থেকে বুঝতে পারবে। মানে আমার মনের কথাটি বলবে। আমি তো নিজেই চাচ্ছিলাম এই কালো ব্যবসায়ীদের টাকাগুলো হ্যাক করে নেওয়ার কথা, কিন্তু তিনি আগেই আমাকে অর্ডার দিয়ে দিলেন। যাই হোক, বুঝতে পেরেছি টাকাগুলো দিয়ে তিনি ভালো কিছুই করবেন। আমার কাজ শুধু টাকাগুলো হ্যাক করে তার দেওয়া অ্যাকাউন্টে ট্রান্সফার করা। মিস্টার হ্যাকার নিজের কাজ শুরু করে দিল। সবার অ্যাকাউন্টে একটা করে নোটিফিকেশন পাঠিয়ে দিল, যাকে বলে একটি ভাইরাস। কিছু সময়ের মাঝে সবগুলো অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হয়ে মিস্টার হ্যাকারের কাছে আসতে লাগলো। আধা ঘন্টার সময়ের মাঝে প্রায় 1000 জনের অ্যাকাউন্ট থেকে টাকা হ্যাক করে ফেললো মিস্টার হ্যাকার। টাকার পরিমাণ দেখে মিস্টার হ্যাকার তো অবাক। 100 কোটি টাকা! বাহ, অনেক টাকা। এই টাকা দিয়ে দলের অনেক কিছু করা যাবে, হয়তো বা গরিবের সাহায্য করা যেতে পারে। মিস্টার হ্যাকার নিজের অ্যাকাউন্ট থেকে মাহিমের দেওয়া অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে লাগলো, যেটা কিছু সময়ের মাঝেই হয়ে গেল। মিস্টার হ্যাকারের আইডি খুবই রে আর সিকিউরিটিফুল।
তাই ব্যাগ থেকে টাকা হ্যাক করার পরেও তাকে ধরতে পারল না। খুব সহজে একটি ব্যাংকগুলো টাকা হ্যাক করে ফেলেছিল। মাহিমের দেওয়া অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে গেলে মিস্টার হ্যাকারের সাথে একটি ভয়েস পাঠিয়ে দিল। ভাই আমি আপনার কাজ কমপ্লিট করে দিয়েছি। আপনি আমাকে যেটা কাজ দিয়েছেন সেটা তো পুতুল খেলা। এই কাজ আমি অনেক আগে থেকেই করেছি। আপনার কাজ শেষ, এখন আমাকে দলে নিয়ে যাবে কি? আমি ইচ্ছে করলে নিজে একা করতে পারি, কিন্তু আমার একটা টিম মেম্বার দরকার, তাই আপনাকে নক দিয়েছি। যাই হোক, টাকাগুলো আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছি। টাকাগুলো গরিবদের মাঝেও বিলিয়েও দেওয়া যাবে ভাই। এখন আপনার যেটা ইচ্ছে। ভয়েস পাঠিয়ে মিস্টার হ্যাকার নিজের কাজ করতে লাগলো, যেটা সে নিতান্তই করে থাকে। পরের দিন সকালে প্রতিটি খবরের চ্যানেলে একটি খবর দেখাচ্ছে, আর সেটা হলো ব্যাংকের টাকা হ্যাক। সেটাও দেশের এক স্থান থেকে অন্য ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট থেকে। সকল ব্যাংকে টাকা ফিরিয়ে আনতে চেয়েছে কিন্তু পারেনি। সকল ব্যবসায়ী রাগের ক্ষোভে ফেটে যাচ্ছে। নিজেদের টাকা হারিয়েছে। ব্যাংক মালিক অনেক খোঁজ করার চেষ্টা করেছে কিন্তু পারছে না। কিছু কিছু ব্যবসায়ী তাদের টাকা বিষয়ে ব্যাংকে এসে মামলা করেছে, আবার কেউ কেউ ভয়ে সরে থাকছে। টিভির সামনে বসে খবর দেখছিল সালাম সাহেব আর মালিকা বেগম। খাবার টেবিল সাজাতেছিল। সাপ্তাহিক ছুটির দিন, তাই আজ বাসায় টিভির সামনে খবর চ্যানেল নিয়ে বসে আছে। আর তখনই এই খবর দেখতে পারলো। কি দিনকাল এলো মালেকা, ব্যবসায়ীরা ব্যাংকে টাকা রেখে শান্তিতেও থাকতে পারছে না। কি আর করবে বলো, টাকা ব্যাংকে রেখে দিবে তবুও গরিবদের সাহায্য করবে না। হা হা, এমন অনেক আছে যারা সাহায্য করে না। এরই মাঝে মাহিম নিজের চশমা ঠিক করতে করতে নিচে নেমে গেল। কি নিয়ে কথা হচ্ছে বাবা? কি আর হবে বাবা, এই যে খবর। মাহিম খবরের দিকে চোখ দিয়ে মুচকি হেসে নিজের বাবার পাশে বসে পড়ল। তারপর বাবার থেকে রিমোট নিয়ে চ্যানেলে পাল্টিয়ে ফেলল আর নাট বল্টু দেখতে লাগলো। এসে কার্টুন দেখতে লাগলো। কি সুন্দর খবর হতেছিল। তুমি কি রাজনীতি করো যে খবর দেখবে? যারা রাজনীতি করে তারাই খবর দেখে। মাহিম, খাবার টেবিলে না বসে টিভির সামনে বসলি কেন? মা বসি, একটু কার্টুন দেখে নি। শুধু হাত পায়ে বড় হইলি, কিন্তু স্বভাবে এখনো বাচ্চাই রয়ে গেলেও। সেটা তো থাকবেই। কে বাচ্চা? তোমার ওই হাবাগোবা ছেলে? এই দেখো আসলো তোমাদের শাকচুন্নি মেয়ে। চাশমিশ কোথাকার। শাকচুন্নি। এবার মায়া এসে মাহিমের হাত থেকে রিমোট কেড়ে নিল আর চ্যানেল পাল্টাতে লাগলো। এই শাকচুন্নি, তুই রিমোট কাটলি কেন? তুই একটা রিমোট সামলাতে পারিস না আর আমার সাথে ঝগড়া করতে আসিস? ফট এখান থেকে। তোরে তো। মাহিম তেড়ে উঠল, কিন্তু তার আগে মায়ার রিমোট নিজের কাছে লুকিয়ে ফেলল। মাহিম গিয়ে মায়ার চুল টেনে ধরল। ছাড় শয়তান। তুই রিমোট দে, সব সময় তুই দেখিস। আমি তো শুধু এই কার্টুনটাই দেখি। তুই চুল ছাড়, আর তোরে দিব না। বাবা, তোমার ছেলেকে চুল ছাড়তে বলো, না হলে আমি কিন্তু খুব রেগে যাব। মাহিম, তোর বোনের চুল ছাড়। আর তোরা কি এখনো ছোট আছিস যে চুল ধরে রিমোট নিয়ে মারামারি করবি? তিনজনের কাণ্ড কারখানা দেখে মালিকা বেগম এসে টিভি বন্ধ করে দিল। এবার তিনজনে শান্ত হয়ে গেল। তাদের ঝগড়া আর থামবে না। এবার দেখ টিভি, কারো খেতে হবে না। নিজের মায়ের তেজি কথা শুনে মাহিম মায়ার চুল ছেড়ে দিল। তারপর চুপিসারে খাবার টেবিলে বসলো, নাস্তা করতে লাগলো। এটা দেখে মালিকা সহ সবাই হাহা করে হেসে দিল। দেখতে দেখতে কয়েকদিন কেটে গেল। প্রতিদিনই মাহিম মায়া কলেজে যাচ্ছে। দুজনের একটি বাইক, কলেজে যায় আর আসে। দুজনের মাঝে ঝগড়া তো লেগেই আছে। সকালে দুইজন রেডি হয়ে কলেজে যাওয়ার জন্য বের হলো, কিন্তু বিপত্তি ঘটলো চাবি নিয়ে। কাড়াকাড়ি করতে লাগলো। দেখ মায়া, প্রতিদিন তুই চালিয়ে নিয়ে যাস, আজ আমি চালাবো। তুই হাবা বাইক চালাতে পারবি না, আর বাইক চালানো শুরু করলে সাইকেলের থেকেও আস্তে চালাবি। সেটা তো বাইক নেওয়ার পরে বুঝতে পারবে। যা, তোর সাথে আজ ঝগড়া করার মুড নেই। তোর যে কবে মুড ঠিক থাকে, পাগলের মতো মুড চেঞ্জ হয়। দেখ মাহিম, রাগাবি না আমাকে। রাগাতে আমার বয়ে গেছে, চাবি দে। মায়া মাহিমকে গাড়ির চাবি দিয়ে দিল। মাহিম গাড়িতে বসলো, সাথে মায়া পেছনে। মাহিম বাইক চালালো শুরু করলো, যেটা খুবই ধীরে, আর সেটা দেখে মায়া খুব বিরক্ত হলো। আরে তুই বাইক নাকি সাইকেল চালাস? কথা না বলে চুপ করে বসে থাক। বাইকের স্পিড এটা রাখতে হয়, না হলে দুর্ঘটনার শিকার হতে হয়। এভাবে চালালে আজ আর ক্লাস করতে হবে না, কাল গিয়ে করিস। অনেক সময় আছে রে, তুই চুপ থাক।
তুই বাইক থামা। কেন? থামাতে বলছি, থামা। মায়ার কথা মতো মাহিম বাইক দাঁড় করালো রাস্তার পাশে। মায়া বাইকের পেছন থেকে নেমে মাহিমকে পিঠে থাপ্পড় মারল। মাইলি কেন? তোর গাড়ি চালানো দেখে। ও আচ্ছা। যা তুই একলাই, আজ তোকে বাইক চালাতে দিলাম। আমি আবার দয়ার শরীর তো। তো উঠে বস। তোর সাথে যাব না। এটা বলে মায়া গাড়ি ঠিক করে সেটাই উঠে চলে গেল। এদিকে মাহিম নিজের প্ল্যান সাকসেস করতে পেরে মুচকি হাসলো। রাতের অন্ধকারে মাহিম তার টিমের লোকদের খবর দিয়েছে কাজ করার জন্য। টিমের সবাই নিজেদের কাজ করতে ব্যস্ত। বস্তিতে গিয়ে গিয়ে সবার বাড়িতে খাবারের জন্য বিভিন্ন জিনিস দরকার সামনে রেখে আসছে। রাতের অন্ধকারে করেছে কারণ তাদের যেন কেউ বুঝতে না পারে। একটা পুরো বস্তির কাজ শেষ করে দলের লোক চলে গেল নিজের মতো করে। আজকের ব্রেকিং নিউজ, এই বস্তিতে গরিব অসহায় ব্যক্তিদের কোনো একজন সাহায্য করেছে। সবার বাড়িতে বাড়িতে খাবার অন্ন দিয়ে গেছে। যারা 2 বেলা খেতে পারে না তাদের এমন সাহায্য করার বস্তির সকল লোক খুশি। তাদের মুখে একটাই কথা, ডেভিল বয়েজ। এই নামে কেউ তাদের সাহায্য করেছে কারণ ব্যাগের উপরে এই ডেডলি বয়েজ লোগো দেওয়া। এই খবর পুরো দেশে ছড়িয়ে গেছে। সবার মুখে একটাই কথা, কে এই ডেডলি বয়েজ বা কি এটা সবার অজানা। সবার মতো মিস্টার হ্যাকার ওই খবরটি দেখলো। খবর দেখে সে খুব খুশি। ভাই দেখেছি নিজে সাহায্য করতে লেগে পড়েছে। আমি তো এমন চাচ্ছিলাম, একদম মনের মতো বস পাবো দেখছি। না, সে তো দেখা করতে বলেছে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ডেভিল ভয়েস দলের লিডারের সাথে। কথাগুলো বলে মিস্টার হ্যাকার মুচকে হাসলো। বিকেলে মাহিম বাইক নিয়ে বাসায় ফিরলো। বাইক নিয়ে আসার সাথে সাথে মায়া দৌড়ে তার কাছে আসলো। তুই কলেজ বাদ দিয়ে আমার বাইক নিয়ে কোথায় গিয়েছিলি? আমি যেখানে খুশি যাব, তোর কি? তাই বলে আমাকে না বলে যাবি? হ্যাঁ, বাইকটা তো আমার। বাইকের উপর তোর কি নাম লেখা আছে? বাইক কেনার সময় বাবা বলেই দিয়েছে বাইক দুইজনেরে। শর্ত, চাবি দে, আমি এখন বের হব। যা তো। মাহিম মায়াকে চাবি দিয়ে দিল। মায়া মুখ বাঁকিয়ে বাইক চালিয়ে বাড়ির বাইরে চলে গেল। মাহিম মায়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে বাড়ির ভেতরে চলে আসলো। মাহিম, আজ কলেজে না গিয়ে সারাদিন কোথায় ছিলি? বাহ, তোমাকে জানানো হয়ে গেছে? না, তুই লেট করছিস তাই বুঝলাম। আমিও বুঝছি। ফ্রেশ হতে আসছি, খাবার রেডি করো। টেবিলে রাখা আছে, নিয়ে খা। মাহিম নিজের রুমে চলে গেল। তারপর জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলো গোসল করার জন্য। বরুণ, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। এমন হলে পরের বার তোমাকে এমপি পদ থেকে সরিয়ে দিব। ভাই, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি আমাকে না জানিয়ে অনেক মজা করেছো, আবার আমার শত্রুর সাথে তুমি কাজ করছো। ভাই, আমি কাজ করছি ভালোর জন্য, আর টাকা আপনি পেলেই হবে। আচ্ছা, তুমি যেটা করার করো, কিন্তু আমি যেন আমার ভাগের টাকা আসে আর আমার সাথে গাদ্দারি করতে আসবে না। আপনার নুন খেয়েছি, আর আপনার সাথে গাদ্দারি করব ভাবলেন কি করে? হ্যাঁ, এটাই তোর মাথায় থাকলে ভালো হবে। এই আফজাল চৌধুরী ভার্সিটির সভাপতি হলেও পাওয়ার অনেক, আর ক্ষমতার কথা তো বাদ দিলাম। পাওয়ার না চাই, তোর থেকে কত বড় মাপের মাফিয়ার লোক আছে। বরুণ কথাগুলো মনে মনে বলে আবার আজমল সাহেবকে বলল, ভাই, সব কথা মনে থাকবে, আর সামনে চালানের টাকা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। হ্যাঁ, পেলেই ভালো, অপেক্ষায় থাকলাম। আর শোন, ঢাকা দিয়ে মেয়ে পাচার করতে গেলে সাবধানে করিস, এখানে ঢাকার কিং আছে। বস, সেটা নিয়ে চিন্তা করবেন না। আচ্ছা, এখন রাখছি। আজমল সাহেব বরুণের সাথে কথা বলে কল কেটে দিল। আবার বরুণ নিজের কাজের কথা ভাবতে লাগলো। বরুণ, তুই যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে তোকে পুঁতে ফেলতে আমার বেশি সময় লাগবে না। হা 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 হা। মাহিম রাতের বেলা রুমে লাইট অফ করে ল্যাপটপ নিয়ে বসে পড়লো। মিস্টার হ্যাকারকে মেসেজ করলো, তুমি কি আমার সাথে দেখা করতে পারবে? আমার বাকি টিম মেম্বারের সাথে দেখা করিয়ে দিতাম। মেসেজটা যাওয়ার কিছু সময় পর মিস্টার হ্যাকার রিপ্লাই করলো, ভাই, আমি শুধু আপনার সাথে দেখা করতে চাই, বাকি মেম্বারদের সাথে দেখা না করলেও চলবে। ঠিক আছে, তুমি যেটা ভালো বুঝো। তোমার বাসা তো ঢাকায়, তো কোথায় দেখা করবে? ভাই, আমার বাসা ঢাকায়, আপনি জানালেন এমন। মাহিম হাসির ইমোজি দিল। মিস্টার হ্যাকার বুঝতে পারছে না কিভাবে মাহিম তার ঠিকানা পেল। বেশি ভেবো না,
তোমার বিষয়ে আমি অনেক খোঁজ খবর নিয়েছি আর জানিও। ভাই আপনি তো জিনিয়াস। আচ্ছা এই কথা রাখো, কাল তোমার ঠিকানায় একটা ড্রেস পাঠাবো, ওইটা পরে আমার কাজ করবে। ঠিক আছে ভাই, আমি কি আপনার পিক পেতে পারি? আর নাম? ডেভিড। আপাতত নাম জেনে রাখো, বাকিটা রহস্যই থাকুক। ঠিক আছে ভাই, রহস্য আমারও ভালো লাগে। মাহিম আরও কিছু সময় কথা বলল আর মায়ের সাথে ডার্ক ওয়েবে যোগাযোগ করার চেষ্টা করলো, আর সেটা কিছু সময়ের মাঝে সফল হলো। মাহিম মিস্টার হ্যাকারের সাথে বাই বলে মায়ার সাথে কথা বলতে লাগলো। আমি ভাবতে পারিনি আপনি আমাকে নক করবেন। আমি তো আপনার টিমের ফ্যান হয়ে গেছি। আপনি কত ভালো ভালো কাজ করেছেন। বা আমার সম্পর্কে তো ভালো খবর রাখেন। আপনার কথা সারা দেশ ছড়িয়ে গেছে, তো আমি জানবো না কেন? আচ্ছা, তো আপনি মাফিয়া দলে আসতে চাইছেন কেন? আমার খুব ইচ্ছে দেশের সবচেয়ে বড় মাফিয়া হয়ে কাজ করব, কিন্তু সেটা তো সম্ভব নয়। তাই আপনার হয়ে আপনার সাথে কাজ করব, তার লেডি মাফিয়া কুইন হব, আর দেশের অবহেলিত মেয়েদের সাহায্য করব। সবাই আমাকে এক নামে চিনবে, লেডি মাফিয়া কুইন। মায়ার মেসেজ দেখে মাহিম অবাক হয়ে গেল। সে ভাবতেই পারেনি তার বোনের এইসব চিন্তা ভাবনা। ভাই মুচকি হাসলো। আপনার স্বপ্নটা খুব বড়, ইনশাল্লাহ সেটা আস্তে আস্তে পূরণ হবে। আর আপনি আমাদের সাথে কাজ করবেন, কাল এই ঠিকানায় দেখা করবেন, আর অবশ্যই মুখ ঢেকে ছদ্মবেশে আসবেন। ঠিক আছে। মাহিম মায়ার সাথে কথা বলে রাজুর কাছে ফোন দিল। রাজু একটু আগে ঘুমিয়েছে গেম খেলে। ফোনের শব্দে তার ঘুম ভেঙে গেল, এই জন্য প্রচুর বিরক্ত হলো। শালা ফোন করার আর সময় পেলি না, কেবলমাত্র কাঁচা ঘুম, আর তুই সেটা ভাঙতে ফেললি। রাগ তোর বালের ঘুম, আমি রাত জেগে কাজ করছি আর তোরা দুইটা। আরে ভাই, আমরা তো মাত্র সব কাজ তো তুই করবি, বিকজ ইউ আর অনলি বস ইন মাই ডেডলি বয়েজ গ্রুপ। আজাইরা কথা রাখ, আর কাল তুই আর নিয়াম এই সময় এই জায়গায় দেখা করবি। কাল মায়া আসছে, চারজন এক জায়গায় দেখা করব, আর বাকিটা কি করব আমি বলে দেব। ঠিক আছে ভাই, এখন তুই ফোন রাখ, তোর জন্য আরামের ঘুম হারাম হয়ে গেল। যা শালা ঘুমা। মাহিম ফোন কেটে দীর্ঘ শ্বাস ফেলল, তারপর নিজে ঘুমিয়ে পড়ল। অনেক রাত হয়েছে তাই। কলেজের বন্ধু মহলে সবাই বসে আড্ডা দিচ্ছে। মাহিম, রাজু, নিয়া, মায়া আর আয়েশা। কলেজে বিভিন্ন ধরনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে, সেই জন্য ক্লাস হচ্ছে না। কিরে, তোরা কোন খেয়ালের নাম দিবি না? আমি আর নিয়াম দিয়েছি, কিন্তু মাহিম দেয়নি। তুই আজ পর্যন্ত দেখেছিস যে ওই হাদারাম খেলায় নাম দিবে? দেখ শাকচুন্নি, আমি নাম দেইনি, তোর কি? তুই পারলে তোর নাম দিবি। তোরা দেখ কিভাবে শাকচুন্নির মতন দাঁত বের করে হাসছে। মাহিমের কথা শুনে মায়া চুপ হয়ে গেল। আশা চল, আজ কোথা থেকে ঘুরে আসি। আজ যেতে পারবো না, আজ আমার একটা দরকার কাজ আছে। তোর আবার কি দরকারি কাজ আছে রে? আমার পার্সোনাল ব্যাপার, তোকে বলতে বাধ্য নই হাদা। শুনতে আমার বয়ে গেছে। তাহলে আর জিজ্ঞেস করেছিস কেন? কিরে মায়া, নতুন নতুন প্রেম করছিস নাকি? তো কে রে সেই ছেলেটি? আমাদেরও দেখা। দেখি কেমন হ্যান্ডসাম ছেলে যে আমাদের রেখে অন্যদের সাথে গিয়ে প্রেম করে। মায়া, ওর মতো শাকচুন্নির সাথে কে প্রেম করবে? আরে ভাই তোরা থাম, আমাকে তো বলতে দিচ্ছিসই না, আবার একের পর এক বকবক করেই যাচ্ছিস। আমার পার্সোনাল কাজ মানে এই না যে আমি প্রেম করি, এমনই একটা দরকারি কাজ আছে ব্যাস বিকেলে। আচ্ছা ভাই, এসব বাদ দে। আচ্ছা মাইম, তুই প্রেম করিস না কেন? এইসব প্রেম প্রীতি আমার ভালো লাগে না। ওর মতো গাধার সাথে কেই বা প্রেম করবে, দেখতে কেমন লাগে? আচ্ছা মায়া, তুই সব সময় মাহিমের পিছে লেগে থাকিস কেন? কেন তো জ্বলছে কেন? ডাল মে কুছ কালা হ্যাঁ। দূর। আরও অনেক সময় নিজেদের মাঝে আড্ডা দিয়ে কলেজ থেকে বাসায় ফিরল সবাই। এমভি গেলে মাহিম, রাজু আর নিয়াম নিজেদের আস্তানায় চলে আসলো। মাহিম নিজের ব্যাগ থেকে 3টা পোশাক বের করলো, যেগুলো দেখতে ঠিক মাহিমের ডিজাইন করা পোশাকের মতোই। বা দোস্ত, পোশাকে কাজ করে ফেলেছিস দেখছি। অবশ্যই একটা দারুণ হয়েছে। তাড়াতাড়ি এই পোশাকগুলো পরে নে, একটু পরে মায়া চলে আসবে। তুই কি সত্যি চাচ্ছিস মায়া এই মাফিয়া দলে ঢুকুক? হ্যাঁ আমি চাই,
কারণ আমার বোন সব কিছুতেই ফার্স্ট, আর তার ইচ্ছা পূরণ না করলে চলবে? তোর মতিগতি আমরা কিছুই বুঝি না। দুইজন একসাথে থাকলে তো সারাদিন ঝগড়া করিস। কথা না বলে পোশাকগুলো পরে নে। মাহিমের কথা শুনে তিনজন তিনটে রুমে চলে গেল। তারপর পোশাকগুলো পরে গেল। কালো রঙের পোশাক, পেছনে কিং কোবরার ট্যাটু, বুকের ওপর নীল কালারের বর্ডার আর হাতে লাল ব্রেসলেট, মুখে ডেডলি বয়েজ লেখা মার্কস। মাহিম আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে লাগলো। নিজেকে ভালোভাবে দেখে মাস্ক পরে নিল। মাহিমের শক্তি নীল কালার হওয়ার কারণে বক্স পরীক্ষা অবস্থায় ক্রাশ বয় থেকে কম লাগছে না। রুম থেকে বেরিয়ে এসে দেখলো বাকি দুজনে এসে পড়েছে। ভাই এই পোশাকে তোকে জাম্পেস লাগছে। তোদেরও সেই লাগছে। এরই মাঝে কে যেন দরজায় এসে টোকা মারল। নিয়ম নিজে দরজা খুলে দিল আর মুখ বাঁধা অবস্থায় একটি মেয়ে রুমের মাঝে প্রবেশ করলো। মেয়েটি আর কেউ নয়, মায়া। মাহিমের দেওয়া ঠিকানায় এসে এখানে পৌঁছেছে। মায়া রুমের মাঝে প্রবেশ করে হরিপটিত চিমটি যুবককে দেখে অবাক হয়ে। মায়া ভাবতে পারেনি তার সামনে এরা ছদ্মবেশে আসবে। লেডি কুইন। আমি এখনো লেডি কুইন হইনি। হয়ে যাবে, বেশি সময় লাগবে না। মাহিম নিজের ব্যাগ থেকে আরও একটি পোশাক বের করলো আর মায়ার হাতে দিল। পাশের রুমে গিয়ে এই পোশাকটি ভালো করে পরে আসো। মাহিমের কথা মায়া পোশাকে নিয়ে চলে গেল। আচ্ছা মাহিম, আমাদের বয়েস চেনা যাচ্ছে না কেন? হ্যাঁ, আমিও এত সময় এটা খেয়াল করেছি। মাস্কের সাথে একটা গ্যাজেট ফিট করা আছে, যেটাই সবার ভয়ে চেঞ্জ হয়ে যায়। আর শোনো, সবার সামনে নাম ধরে ডাকবে না। তবে কি বলে ডাকবো? আদারাম, সেদিন তোকে সিক্রেট নাম বললাম, মনে নেই? শ্যাডো। হ্যাঁ, আর এই রাজু, তোর কি মিস্টার ভূত? ভাই আমাকে একবার এইদিকে মিস্টার ভূত বানিয়ে দিলি। তোর জন্য এটাই পারফেক্ট। এরই মাঝে মায়া পোশাক পরে রুম থেকে বেরিয়ে আসলো। এই পোশাকে তাকে সত্যি মাফিয়া কুইন মনে হচ্ছে। বস, আই এম রেডি। আমি তোমার বয়সী হব, তাই নাম ধরে ডাকবে। আই এম পার্টনার। আমি তো আপনাদের নাম জানি না। আমি ডেভিড, আর ও শ্যাডো, আর ও মিস্টার ভূত। এইগুলো আমার কেমন নাম? সেফটির জন্য আমাদের ছদ্মবেশে ছদ্মনাম ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে আপনার আমি থাকলো লেডি কুইন। একটা টেবিলের ওপর বসে চারজন নিজেদের মাঝে বিভিন্ন আলোচনা করতে লাগলো। কিভাবে টিম পরিচালনা করা হবে এবং কি কি কাজ করা হবে। রুমের বাইরে আস্তে আস্তে গাড়ির আওয়াজ শোনা যেতে লাগলো। ডেভিড, বাইরে মনে হয় ছেলেরা এসে পড়েছে। আমারও তাই মনে হচ্ছে। তুই বাইরে গিয়ে সবাইকে অপেক্ষা করতে বল, আমরা আসি। নিয়াম রুমের বাইরে গেল এবং তার টিমের সকল ছেলেদের অপেক্ষা করতে বলল। কিছু সময় বাদে বাকি তিনজনও বাইকে চলে আসলো। তোমাদের সবার কাজ কেমন চলছে তা আমি খুব ভালো করেই দেখলাম, বুঝলাম। আলহামদুলিল্লাহ, আমি তোমাদের কাজে অনেক খুশি হয়েছি। আমরা যে আপনার সাথে থেকে ভালো কাজ করতে পারছি এর জন্য অনেক খুশি। তোমাদের মাঝ থেকে দুজন গিয়ে ওই পাশের গোডাউন থেকে পোশাকের প্যাকেটগুলো নিয়ে আসো আর সবার মাঝে দিয়ে দাও। মাহিমের কথা শুনে দুইজন এগিয়ে পোশাকের ব্যাগগুলো নিয়ে আসলো এবং সেই 50 জন ছিল তাদের মাঝে বিলিয়ে দিল। ভাই এইগুলো কিসের পোশাক? সিলি গুরব মাঝ থেকে একজন জিজ্ঞেস করে উঠল। তাই মাহিম বলল, আমাদের চারজনের শরীরে যেমন পোশাক দেখছো, ঠিক তেমনই তোমাদের পোশাক। কোনো কাজ করতে বের হলে এই পোশাক পরে বের হবে রাতের অন্ধকারে। ঠিক আছে ভাই, বুঝছি। আগামীকাল এসে সবাই নিজের হাতে একটা কোবরা ট্যাটু করে যাবে, আমাদের দলের প্রতীক। এটা দেখে যেন চিনতে পারি যে সে আমাদের টিম মেম্বার। ঠিক আছে ভাই, কিন্তু ভাই কেউ যদি আমাদের টিমের সদস্য হতে চায় কি করব? তার জন্য ডিটেলস মিস্টার ভূতকে মেইল করে পাঠিয়ে দিবে। এটা আবার কে? মাহিম সবার মাঝে নিজের সিক্রেট নামগুলো বলল। তাদের সেই নামে ডাকতে বলল। তোমাদের কাজ আজ থেকে আরও বেড়ে গেল। আমি অর্ডার দেওয়ার মাত্রই যেন সব কাজ হয়ে যায়। রাজু আর নিয়ম আরও কিছু ব্যক্ত দিল আর মায়া দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু শুনল। নিজেদের কাজ শেষ করে যে যার মতো চলে গেল। মায়া যাবার আগে নিজের পোশাক চেঞ্জ করে নিল আর সেখান থেকে চলে গেল।
দেখতে দেখতে 6 মাস কেটে গেল। মাহিম খুব ভালো মতোই নিজের গ্যাং এর পরিচালনা করছে। গ্যাংয়ের সদস্য সংখ্যা বাড়ছে। তাছাড়া মাহিম গ্যাংয়ের অনেক উন্নতি করেছে। দেশের কোনায় কোনায় মাহিমের লোক ছড়িয়ে পড়েছে। কাউকে যদি সাহায্য করার প্রয়োজন হয় সেটা মাহিমের লোক করে ফেলেছে। দেশের সবার মুখে একটাই নাম, ডেডলি বয়েজ। এদের একটাই কাজ, রাতের অন্ধকারে মিশে গরিব অসহায় ব্যক্তিদের সাহায্য করা আর কালো ব্যবসায়ী দুর্নীতিবাজদের হয়রানি করা। আজ পর্যন্ত মাহিম কোনো নির্দোষ ব্যক্তির টাকা মেরে নেয়নি। মাহিম মিস্টার হ্যাকারকে নিয়ে অনেক কাজই করিয়েছে। মিস্টার হ্যাকারও মাহিমের আদেশ মতো সবকিছু পালন করেছে। এর মাঝে মাহিমের অনেক শত্রু তাও সৃষ্টি হয়েছে। কিছু কিছু শত্রু তো মাহিমের পেছনে লেগে আছে, খুঁজে পেলেই মেরে ফেলবে। কিন্তু আমাদের গল্পের নায়ক মাহিম খুবই চালাক। নিজেকে যেন কেউ খুঁজে না পায় সেই পদ্ধতি ব্যবহার করেছে। খুব নিখুঁতভাবে নিজেকে এবং নিজের টিম মেম্বারদের মানুষকে চক্ষুর আড়ালে রেখেছে। মিস্টার হ্যাকার, তোমাকে আর একটি কাজ করতে হবে, সেটা 2-1 দিনের মাঝে। কী কাজ করতে হবে ভাই, একবার শুধু বলুন। রাশিয়া বা চীন থেকে অস্ত্র আমদানি করতে হবে। বলেন কি ভাই, এর মাঝে আবার অস্ত্র আসছে কেন? মিস্টার হ্যাকার, আমরা আস্তে আস্তে অনেক উন্নতি করছি। আমাদের শত্রুতা এমনিতেই বেড়ে গেছে, তাই দলের সেফটির জন্য অস্ত্র রাখবে। তাছাড়া আমাদের গ্যাং সামনে আরও বড় হবে, তাই এখন থেকেই আমি এই ব্যবস্থা করতে চাচ্ছি। ঠিক আছে ভাই, আপনার কথাই রইল। হ্যাঁ, সব AK-47 এবং উন্নত মানের অস্ত্র চাই। আন্ডারগ্রাউন্ডে যারা ট্রেনিংয়ে আছে তাদেরকে দেওয়া হবে। ওকে ভাই। ভাই, আজ পর্যন্ত আপনি আমার সাথে দেখা করলেন না, আবার এই আন্ডারগ্রাউন্ড কোথায়? আপনি ছাড়া কেউ জানে না। কিছু কিছু বিষয় আড়ালে রাখতে পছন্দ করি আমি। আপনার উপর আমি আজ পর্যন্ত কোনো কথা বলিনি, তাই আজও আর কিছু জিজ্ঞাসা করছি না ভাই। এই জন্য তোমাকে আমার খুব ভালো লাগে। যাই হোক, কাজটা 2-1 দিনের মাঝে করে ফেলো। হুম। আর কোনো সমস্যা হলে আমাকে জানাবে। অস্ত্রগুলো যেন খুব সাবধানে নিয়ে আসা হয়। আপনি নিশ্চিন্তে থাকুন ভাই, এই কাজটা আমি খুব সহজেই করে ফেলবো। আরও বেশি কিছু সময় নিজেদের মাঝে কথা বলল মাহিম আর মিস্টার হ্যাকার। রাতের অন্ধকারে ঢাকা ভার্সিটির সভাপতি আজমল সাহেব নিজের বেআইনি কাজ করে চলেছে। ভার্সিটির ড্রাগসের প্যাকেট নিয়ে এসে গুদামজাত করছে, এখান থেকে সব কিছু সাপ্লাই দিয়ে থাকে। রাতের অন্ধকারে সেই কাজগুলো করে, তাই কাকপক্ষীও টের পায় না। আজ কয়েক বছর যাবৎ এই কাজ করে চলেছে। ভাই, সব মাল নিয়ে এসে রাখা হয়েছে। ঠিক আছে, রুমে তালা মেরে তোরা শুনে যা, আর কাল রাত থেকে এই মালগুলো সাপ্লাই করবে। ঠিক আছে ভাই। ভাই, আমাদের পাওনা টাকাগুলো যদি দিতেন। ঠিক আছে, এই নে 3 লাখ টাকা। টিমে যারা আছে সবাইকে চিল করা আছে, আর কাল থেকে যেন আবার কাজ ঠিকমতো হয়। চিন্তা করবেন না ভাই, আপনি আমাদের খুশি করেছেন, আমরাও আপনার খুশি করে দেব। একটা গোল টেবিলের ওপর কয়েকজন বসে আছে। এরা হলো দেশের সুনামধন্য কিছু বিজনেসম্যান এবং কিছু মাফিয়া। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো শফিক আর রিমন। দুইজনের আড্ডারে মূলত সবাই চলে। বস, দেশে যে নতুন মাফিয়া কে এসেছে, কে ডেভিল ভয়েস, এটা তো আমাদের কাজের মাঝে নাক গলাচ্ছে। কিছুদিনের আশা মাফিয়া গ্যাংস্টার আমার সাথে ঝামেলা করছে, তোরা কিছুই করতে পারছিস না। কিভাবে কিছু করব ভাই, তাদের তো আজ পর্যন্ত চোখে দেখলাম না। যত তাড়াতাড়ি সম্ভব এই গ্যাংকে খুঁজে বের কর, তা না হলে পরে আমাদের আরও বেশি ঝামেলা হবে। ঠিক আছে বস, আর আমার মনে হয় এই গ্যাংয়ের কেউ ব্যাংক থেকে টাকা হ্যাক করেছে। যত লোক লাগে ঠিক কর, তবুও আমি এই টিমের সবাইকে দেখতে চাই। কত বড় সাহস, কিছুদিন আসতে না আসতেই ঝামেলা করা। পাতাল থেকে হলেও খুঁজে বের কর। এদের কথাবার্তা এভাবে চলতে থাকলো, কিন্তু তাদেরও জানে না যে ডেডলি বয়েজ দলের লিডার তরুণও খুবই ধুরন্ধর। তাকে ধরা ছোঁয়ার বাইরে আপাতত। রাতে চুপি বাড়ির বাইরে গিয়েছিল মায়া। নিজের কাজ করে ফিরতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, তাই রাতে ঘুমাতে দেরি হয়েছে। মাহিম কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে এসে দেখলো মায়া এখনো আসেনি। কি হলো মা, আজ তোমার গুণধর মেয়ে এখনো ওঠেনি? গিয়ে দেখ তো আজ এখনো উঠছে না কেন। আচ্ছা ঠিক আছে। তারপর মাহিম মায়ের রুমের দিকে যেতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো, আজ তোরে দেখামো মজা। রোজ আমার পানি দিয়ে ঘুম থেকে তুলিস, আজ সেটার প্রতিশোধ নেওয়ার পালা। মাহিম মনে মনে বলল। কথাগুলো ভেবে ডেভিল স্মাইল দিল।
মাহিম আস্তে আস্তে মায়ের রুমে দরজা ঠেলে ভেতরে গেল। মায়া আরামে নাক ডেকে ঘুমোচ্ছে। মাহিম গিয়ে মায়ের দিকে তাকিয়ে ডেভিল স্মাইল দিয়ে টেবিলের ওপর থেকে পানির গ্লাস নিয়ে সব পানি মায়ের মুখের উপরে ঢেলে দিল। সাথে সাথে মায়া লাফিয়ে উঠল। কোন শয়তান রে আমার সাদের ঘুম হারাম করলো? শয়তান না আমি। তুই? তোরে তো আমি। মায়া বিছানা থেকে উঠে মাহিম নাফিসেকে মারতে গেল, কিন্তু মাহিম সিটকে দৌড় মারল, কিন্তু পায়ে নিজের জুতা থাকার জন্য সেটার উপরে অসাবধানতার জন্য পড়ে গেল আলমারির ওপর। সাথে সাথে আলমারি থেকে কেমন করে যেন একটা পোশাক পরলো মাহিমের উপর, যেটা দেখে মায়ের সাথে সাথে এসে নিজের কাছে লুকিয়ে ফেললো, কিন্তু মাহিমের চোখে সেটা আগেই পড়ে গেছে। ওইটা কিসের পোশাক? এমন পোশাক তো তোর কাছে আগে দেখিনি। দেখেছিস কিন্তু তোর খেয়াল নেই তাই। না না, এমন পোশাক আগে কখনো দেখিনি। তুই এখন আমার রুম থেকে যা তো হাদা। ইস, কেন যে দাদারি করতে গিয়ে আলমারির দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়েছি, না জানি এই গাধা আমাকে এখন কত রকমের প্রশ্ন করবে। মায়া মনে মনে ভাবলো। মায়ের মুখের দিকে তাকিয়ে মাহিম মুচকি হাসলো। কি হলো বল? আরে ভাই, এটা আমার পোশাক, তোর জেনে কি হবে? ও আচ্ছা, তাহলে এটা কি? মাহিম নিচ থেকে একটা মাস্ক তুলে মায়ের সামনে ধরে বলল। মায়া মাস্কটি দেখে জিহ্বায় কামড় দিল। ইস, সব কিছু আজ এলোমেলো হয়ে গেল। এখন মাহিমকে কি বলি? মাহিম মাস্কটি ভালো করে দেখে বলল, বাহ, দারুণ মাস্ক, তার উপর ডেডলি বয়েস লেখা। ওমা, এর পাশে মাফিয়া কুইনও লেখা। খুব ভালো, মাফিয়া কুইন। তাও তুই? তোর হাসি শেষ হলে যা আমার রুম থেকে। আমার সকল প্রশ্নের উত্তর চাই। আর কিসের প্রশ্ন? এইসব কিছু না, আমি এমনি পছন্দ মতো বানিয়েছি। ডেডলি বয়েস নামটি কেমন শোনা শোনা লাগছে। ভাই তুই যা তো, না হলে তোর খবর আছে। মায়া মাহিমের হাত থেকে মাস্ক কেড়ে নিয়ে রুম থেকে বের করে দিল আর দরজা বন্ধ করে দিল। এখনকার মতো বেঁচে গেলি, তাড়াতাড়ি কলেজের জন্য রেডি হয়ে নিই, আর প্রশ্নগুলোর উত্তর আমি আবার জিজ্ঞাসা করব। কথাগুলো বলে মাহিম চলে গেল আর মায়া নিজের কাজের জন্য মাথায় বাড়ি দিতে লাগলো। একটা ভুলের জন্য কত প্রশ্নের জবাব দিতে হবে আল্লাহই জানে। কথাগুলো বলেই মায়া পোশাক রেখে ফ্রেশ হতে চলে গেল। মাহিম আর মায়া বসে আছে একটা পার্কের ফাঁকা বেঞ্চে। চারপাশে তেমন কোনো লোকজন নেই। মাহিম মায়াকে জোর করে এখানে নিয়ে আসছে। মাহিম তাকে কিছু প্রশ্ন করবে, তার সেই জন্য ধরে আনছে। আজ 2 দিন মাহিম মায়াকে শান্তিতে বাসায় থাকতে দেয়নি। মাহিম ঘুরে মায়ার দিকে বসলো। মায়া কিছুটা ঘামছে আর ঘাবড়েও আছে। তো আমি কি জানতে পারি ডেডলি বয়েস গ্যাংয়ের সাথে তোর সম্পর্ক কি? কি যাতা বলছিস? আর এটা তুই কিসের কথা বলছিস? কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, তাহলে তুই ঘাবড়ে যাচ্ছিস কেন? আর আমি কিসের কথা বলছি তুই ভালো করেই জানিস। তুই ভালো করেই বুঝতে পারছিস আমি কিসের কথা বলছি, তাই ন্যাকামি না করে সত্যিটা বল। ওইসব বাজাইরা কথা রাখ। তুই যেটা জানতে চাইছিস সেই সব কিছু না। আমি এমনিতেই ওই পোশাকটা বানিয়েছি। তাহলে তুই বলবি না? বাড়িতে তাহলে বলতেই হচ্ছে। কি বলবি? হ্যাঁ, এই যে তুই হয়তো ডেডলি বয়েস দলের হয়ে কাজ করিস। প্লিজ ভাই, মা বাবাকে কিছু বলিস না, তাহলে আমাকে অনেক রাগ করবে আর আমার সিক্রেটটাও জেনে যাবে। ঠিক আছে, বলবো না, তাহলে এবার বল। মায়া দীর্ঘশ্বাস ফেললো। তারপর মাহিমকে বলল, দেখ, আমি তোকে এখন যেটা বললাম সেটা তুই নিজের মাঝে সবসময় রাখবি, কাউকে বলতে পারবি না। প্রমিস কর। আগে বল, তারপর ভেবে দেখব। না, আগে প্রমিস কর। বল। মাহিম, আমি ডেডলি বয়েস দলের সদস্য নই। আমি সেই দলের একজন পার্টনার, আর সবাই আমাকে লেডি মাফিয়া কুইন নামে চেনে। তুই তাহলে মাফিয়া কুইন? হ্যাঁ রে, কাউকে বলিস না। তো এইসব কবে থেকে চলছে আর আমাকে বললিও না তো? তাহলে আমিও তো তোর সাথে থাকতাম। আমি এটাই কলেজে ভর্তি হবার পর থেকে আছি। আর তুই কি জয়েন হবি? তুই তো ভীতু, তুই এইসব করতে পারবি না। সেটাও ঠিক। প্লিজ বোন, তোর সাথে এতদিন অনেক ঝগড়া করছি, আমাকে কিছু বলিস না। আরে তোরে আমি কিচ্ছু বলবো না, কিন্তু আমার এই কথা যদি মুখ থেকে বের হয় তাহলে তোর খবর আছে। মায়া কিছুটা বুক ফুলিয়ে বলার মতো বলল। মাহিম এটা দেখে কিছু সময় ভীত হয়ে তাকিয়ে রইল, তারপর নিজের পেট ধরে হা হা করে হাসতে লাগলো। কি রে, অযথা হাসছিস কেন রে? তোকে আমি ভয় পাবো? তুই ভাবলি কি করে? তোর বড় ভাই হই আর তোকে ভয় পাবো?
আমার কাছে কিন্তু বন্দুক আছে, বেশি বাড়াবাড়ি করলে তোরে উড়াইয়া দিব একদম। তার আগে আমি না বাবাকে তোর এই কথা বলে দিব, তখন দেখিস তুই আমার সাথে সাবধানে কথা। তুই কিন্তু আমাকে প্রমিস করছিস। যত সময় তুই আমার সাথে ভালো ব্যবহার করবি তত সময় প্রমিস থাকবে, তার আগে নয়। ভালোই ব্ল্যাকমেল করতে শুরু করেছিস বুঝতে পারছি। তুই যেটা ভাবিস আমি ডোন্ট কেয়ার। দেখ মাহিমা। মায়া দাঁত চেপে বলল, কিছু করতে পারবি না বোন আমার, তুই এখন আমার হাতে মুঠোই। কোন দুঃখে যে সেদিন এই পোশাকটা এমন করে রাখতে গিয়েছিলাম, সেদিন এমন রাখলে আজ এই দিন দেখতে হতো না। সেটা আফসোস এখন করে লাভ নেই। চল এখন বাসায় যাওয়া যাক। তারপর দুইজন বাইকে করে বাসায় চলে আসলো। 2 দিনের মাঝে মাহিম তার সকল আন্ডারগ্রাউন্ডের লোকের কাছে দামি দামি বন্দুক পৌঁছে দিল, যারা নিয়মিত সেখানে ট্রেনিং করছে। আর বাইরে যারা আছে তাদের শুধু সাধারণ রক্ষা করা আর সেফটির প্র্যাকটিস করে, সেই জন্য মাহিম তাদের শুধু হাত বন্দুক দেওয়ার ব্যবস্থা করেছে। আর 2 দিনের মাঝে সব হয়ে গেছে। রাজু নিয়ম ও নিজেদের কাজে খুব সিনসিয়ার। মায়াও তাদের কাছে কলেজে বাদ দিয়ে সে প্র্যাকটিস করত। মায়া মনে করত মাহিম আর বাকিরা কিছু জানতো না, কিন্তু রাজু মাহিম নিয়ম সবই জানতো, কিন্তু কিছু বলতো না। মাহিম আর মিস্টার হ্যাকার কথা বলছে নিজের ফোনে। ভাই অনেক অস্ত্র কেনা হয়েছে, আরও কিছু কি লাগবে? আপাতত লাগবে না, তুমি ভালো করে এই কাজটি করছো। আর হ্যাঁ, আমি তোমার কাছে একটা স্পেশাল বন্দুক পাঠিয়েছি, যেটা তুমি নিজের কাছে রাখবে। কিন্তু ভাই এটা আমার দরকার ছিল না। সেটা আমি বুঝবো, তুমি তোমার কাছে রেখে দাও। আচ্ছা ভাই। মাহিম, মায়া, নিয়াম আর রাজু বন্দুক চালানোর প্র্যাকটিস করছে। মাহিমের এইসব অনেক আগে থেকেই আয়ত্তে আনা হয়েছে, তবুও বন্ধুদের সাথে এটা করছে। আচ্ছা মিস্টার ডেডলি, তুই কি কোনোদিন প্রমিস করেছিস? আরে ভাই ওইসব বলিস না, ওইসব পছন্দ না আমার। তুই কোনোদিন করেছিস কুইন? একসাথে অনেক দিন কাজ করার কারণে নিজেদের মাঝে তুই করে ডেকে কথা বলে। আজ সেটা মাহিমই বলছে ডাকতে। আর মাহিম তো জানে কুইনটা তার নিজের আপন বোন। আরে আমার এসবে ইন্টারেস্ট নেই, আর আমি এই লাইনে আসছি তাই ওইসব প্রেম প্রীতি তো করবই না। গুড কুইন, এমনিতে কয়েকদিন বাদে তুমি পুরো দেশের কুইন হবে। সেই আশাই বালি। তাছাড়া আমাদের থেকে কত বড় বড় মাফিয়া গ্যাংস্টার আছে। আরে চিন্তা করিস না, তুই শুধু আমাদের সাথে ধরে থাক, বাকিটা আমি দেখব। আরে কুইন, তুই চিন্তা করিস না, ডেভিড যখন বলেছে কিছু তো করবেই। হ্যাঁ জানি, কারণ ডেভিড সাথে তোরা দুইজন অনেক অনেক ইন্টেলিজেন্ট। কিছু দিনের মাঝে তোরা গ্যাংটাকে অনেক বড় করেছিস আর খুব সুন্দরভাবে পরিচালনা করছিস। যদি এভাবে চলতে থাকে তাহলে আমরা খুব তাড়াতাড়ি দেশে বড় মাফিয়াদের পেছনে রেখে এগিয়ে যাব। হ্যাঁ, কিন্তু এটাও দেখতে হবে আমাদের অনেক শত্রু তৈরি হয়েছে। আবার ডেভিড কিছুদিন হলো ড্রাগসের বেআইনি কাজে ব্যক্তিদের গুম করে দিচ্ছে, না জানি এদের লিডার কি করবে। ডেভিড থাকতে এই সব চিন্তা তোর করতে হবে না। দলের বস তুই, তাহলে সব ডেভিড করে কেন? আরে আমি তো মাত্র শো। এভাবে তারা নিজেদের মাঝে কথা বলতে লাগলো আর মারামারিও অন্য কিছু প্র্যাকটিস করতে লাগলো। পুরো দেশ নয় রে, আমি পুরো রকস্টার সিটি রাজ করতে চাই। পুরো বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত করতে হলে আমাকে রকস্টার সিটির বাদশা হতে হবে। আর সেটা হতে হলে আমাকে এখন থেকে আস্তে আস্তে আমার গন্তব্যে এগিয়ে যেতে হবে। মাহিম প্র্যাকটিস করতেছিল আর নিজের মনে মনে কথাগুলো ভাবতেছিল। এই বয়সে যেভাবে তার চিন্তা ভাবনা আকাশ সমান, না জানি ভবিষ্যতে কি হবে। দোস্ত, একটা খারাপ খবর আছে রে। কি খারাপ খবর রে? গত রাতে কারা যেন আয়েশাকে ধর্ষণ করেছে আর মেরে ফেলেছে। কি? দেখতে দেখতে ইন্টারে পরীক্ষা এগিয়ে আসলো। সময় কারোর জন্য থেমে থাকে না, সময় নিজের গতিতে ধাবমান। সবাই নিজেদের পড়াশোনা নিয়ে ব্যস্ত, কিন্তু সবাইকে একটা জিনিস অবাক করেছে, আর সেটা হলো আয়েশার হাবভাব চেঞ্জ করে লাগছে। কিছুদিন থেকে ভালো করে কোচিংয়ে আসছে না, পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে না। এটা নিয়ে মায়া আর বাকিরা অনেক ভাবছে, এমনকি অনেক কিছু জিজ্ঞেস করেছে, কিন্তু আয়েশা কিছু বলেনি। প্রতিবার চুপ করে কাটিয়ে গেছে। রাতের খাবার টেবিলে বসে আছে মাহিম, মায়া, মালেকা আর সালাম সাহেব। সালাম সাহেব কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে, এই জন্য আজ মাহিম আর মায়া চুপ আছে, না হলে নিত্যদিনের ঝগড়া তাদের চলতেই থাকবে খাবার টেবিলেও। আচ্ছা শোনো,
তোমার যেই কথা বলতে যাচ্ছি, একটা ভালো খবর আছে। কি খবর বাবা? আমি দেশের টপ 3 নম্বর বিজনেসম্যান হয়েছি, আর এটা কিছুদিন আগেই জানতে পেরেছি। কি সত্যি বাবা? এই খুশির খবর আমাদের আগে দাওনি কেন? ভাবছিলাম আনুষ্ঠানিকভাবে তোমাদের সামনে উপস্থাপন করব, কিন্তু সেটা আর হলো না। নিজের পেটে এই খুশির খবর চেপে রাখতে পারলাম না। এটা খুবই খুশির খবর, তুমি বলে ভালো করেছো। আরেকটি কথা আছে। কি কথা বাবা? তোমার ইন্টার পরীক্ষা শেষ হলে আমরা ঢাকায় শিফট করব। সেখানে আমি একটা বাড়ি কিনেছি, খুব সুন্দর। ওয়াও বাবা, সত্যি? কেমন হয়েছে বাড়িটা? অনেক অনেক সুন্দর। বাবা সব কিছু এখান থেকে ঠিক করলে ভালো হয়, মানে তোমার বিজনেসের কাজ। কেমন মাহিম? এখানে নতুন জায়গা, আর আমার বিজনেসের কাজের ওইখানেই বেশি হবে। কিন্তু এখানে তো সবাই আমার পরিচিত, আর পরিচিত জায়গায় ছেড়ে কিভাবে থাকবো? আরে গাধা, ওই জায়গায় গিয়ে পরিচিত হয়ে নিবি, তাহলে পরিচিত হয়ে যাবে। আমি তো যাওয়ার জন্য এক পায়ে রাজি। আর তোর যদি যেতে ইচ্ছা না হয় তাহলে তুই একলা এখানে থাক। তাই থাকবো। আরে মাহিম, নতুন জায়গা কিন্তু ঠিক হয়ে যাবে বাবা। হ্যাঁ মাহিম, মন খারাপ করে থেকো না। আমাকে আরও ওপরে উঠতে হবে, ঢাকায় যেতে হবে। তাছাড়া সেখানে তোমার ছোট আঙ্কেল থাকেন, অনেক করে বলেছে আমরা যেন সেখানে যাই। ছোট আঙ্কেল? মাহিম জিজ্ঞেস করলো। হ্যাঁ, তোমাদের ছোট আঙ্কেল, আমার ছোট ভাই। কিন্তু তার কথা তো আগে বলনি বাবা। সে অনেক কথা, পরে শোনো। ছোট আঙ্কেলের নাম কি? কালাম চৌধুরী। আচ্ছা, খাওয়া দাওয়া করে নাও, এত কথা বলতে হবে না এখন। মালেকা বেগম কালামের কথা শুনে কিছুটা মুখ কালো করেই বলল, কি এমন হয়েছে যে কালামের কথা মাহিমদের বলেনি? আর মালেকা বেগম মুখ কালো করলো। সকালে মাহিম ঘুমিয়েছিল, তখনই তার ফোন বেজে উঠল। মাহিম ঘুম ঘুম চোখে বিরক্ত হয়ে ফোন রিসিভ করলো, কিন্তু ফোন রিসিভ করে যেটা শুনলো তা শুনে চোখের ঘুম ছুটে গেল। কারণ ফোনের ওপাশ থেকে রাজু বলল, মাহিম, তুই যেখানে থাকিস না কেন কলেজে মোড়ের পার্কে চলে আয়। কিন্তু কেন এত সকালে? আরে ভাই আয়, আয়েশা আর আমাদের মাঝে নেই। কি? হ্যাঁ, বেশি কথা বলিস না, মায়াকে নিয়ে তাড়াতাড়ি আয়। রাজুর কথাগুলো বলে ফোন কেটে দিল। রাজুর কথাগুলো মাহিমের মাথায় ঘুরছে। আয়েশা আর তাদের মাঝে নেই। কি এমন হলো যে আয়েশা তার নেই? মাহিম আর কিছু ভাবতে পারল না। তাড়াতাড়ি কোনো রকম ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে গেল। বাসায় এখনো কেউ ওঠেনি, তাই বুঝতেও পারল না। মাহিম বাইক নিয়ে বেরিয়ে গেল। দ্রুত গাড়ি নিয়ে কলেজের মোড়ের কাছে সেই পার্কের কাছে পৌঁছালো। চারপাশে অনেক প্রেস আর পুলিশ। এইগুলো দেখে মাহিমের বুক কেঁপে উঠল। মাহিম বাইক রেখে সামনের দিকে এগিয়ে গেল। কোনো রকম ভিড় ঠেলে দেখলো আয়েশাকে ঢেকে রাখা হয়েছে, শুধু মুখটা বের করে রাখা হয়েছে। দেখতে খুব নিষ্পাপ লাগছে। মুখের অবস্থা খুব খারাপ, ঠোঁট কেটে রক্ত বের হচ্ছিল, সেটা শুকিয়ে আছে। কিছুটা দূরে আয়েশার বাবা মা কান্না করছে। মাহিমকে দেখে রাজু আর নিয়ম এগিয়ে আসলো। নাম। এসব কিভাবে হলো রাজু? গতকাল রাতে আয়েশা বাসায় ফিরেনি, আর সকালে এই সব। ওর মায়ের থেকে জানতে পেরেছি মায়া নাকি তার বন্ধুদের সাথে বের হয়েছিল, আর তারপর এটা। ওর বন্ধু বলতে তো আমরাই। সেটাই বুঝতে পারছি না, এটা কিভাবে সম্ভব। আয়েশার লাশ পোস্টমর্টম করতে নিয়ে গেল পুলিশ। যাওয়ার আগে কিছু কথা জিজ্ঞেস করলো সবাইকে, আর কাউকে সন্দেহ হয় নাকি সেটা জিজ্ঞেস করলো। মাহিম আয়েশার মা বাবার দিকে এগিয়ে গেল। আন্টি, এইসব কি? তোমরা তো ভালো জানো, সে তো তোমাদের সাথেই ছিল। তোমরাই আমার মেয়েকে মেরে ফেলেছো। আন্টি, ছি, কি সব বলছেন? আমরা আয়েশার ছোটবেলার বন্ধু, তার সাথে কেন আমরা এমন করব? আর আয়েশা তো কাল আমাদের সাথে আসেইনি। কি বলছো? কিন্তু সে তো বাড়ি থেকে বের হবার সময় তোমাদের কথা বলল। এর মাঝে কিছু তো আছেই। আমার একটা মাত্র মেয়ে। আয়েশার মা কান্না করছে, সেটা দেখে কারো ভালো লাগলো না। আন্টি যে এমন করুক না কেন, তাকে খুঁজে বের করব, কঠিন শাস্তি দিব। আপনারা এখন বাসায় চলুন। রাজু, গাড়ি ঠিক কর। নিয়ম একটি গাড়ি ডেকে আনলো। মাহিম আর রাজু আয়েশার মা বাবাকে নিয়ে বাসায় আসলো। কোনোভাবেই তাদের এসব থেকে সামলানো যাচ্ছে না। মায়া সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে নিজের মায়ের কাছে কফি চাইলো। মালিকা বেগম কফি বানিয়ে দিল মায়ের কাছে। মায়া, মাহিমকে একটু ডেকে দে তো, বাজারে যেতে হবে। ঠিক আছে মা।
মায়া মাহিমের রুমের কাছে এসে দেখলো রুমের দরজা খোলা আর রুমে কেউ নেই। গাধাটা আবার সকাল সকাল কই গেল? আমি তো পুরো রুমে খুঁজেও পেলাম না তাকে। আমি বের হয়ে নিজের রুমে আসলাম। তারপর নিজের চাবি রাখার জায়গায় ফাঁকা দেখে বুঝলাম মাহিম বাইক নিয়ে বের হয়েছে। এই জন্যই বলি গাধা সকাল করে নেই কেন, বাইক নিয়ে বের হয়েছে, আজ হচ্ছে ওর। মায়া মাহিমকে ফোন দিল। মাহিম আয়েশার বাড়িতে আয়েশার মরদেহ কেবল নিয়ে এসে ধোয়ানো হয়েছে। মাহিম নিজে ফোন বের করে দেখলো মায়া ফোন দিয়েছে, তাই ফোন কেটে দিল। কিন্তু মায়া আবার ফোন দিল, তাই ফোন রিসিভ করলো। হ্যালো। মায়া আর কিছু বলতে পারলো না, তার আগে চারপাশ থেকে কান্নার আওয়াজ শুনতে পারলো। মাহিম তুই কোথায় আর কান্না করছিস তুই আয়শা বাড়িতে চলে আয়, বুঝতে পারবি। এটা বলেই মাহিম ফোন কেটে দিল। মায়া হ্যালো হ্যালো করলো, কিন্তু কোনো কাজ হলো না। মায়া দ্রুত বাড়ি থেকে বেরিয়ে গেল। পেছন থেকে মালেকা বেগম ডাকলো, কিন্তু শুনলো না। মায়া দ্রুত গাড়ি ঠিক করে আয়েশার বাসায় রওনা দিল। যথাসময়ে সেখানে পৌঁছে গেল। চারপাশের লোকজন দেখে মায়া অবাক হয়ে গেল। ভিড় ঠেলে মায়া ভিতরে গিয়ে দেখলো খাটিয়াতে একজন শুয়ে রাখা হয়েছে। মায়া তার কাছে গিয়ে দেখলো সেটা তার প্রাণপ্রিয় বান্ধবী আয়েশা। আয়েশা, এটা তোর কি হয়েছে? তুই এখানে শুয়ে আছিস কেন? মায়া কান্না করে আয়েশাকে ডাকতে লাগলো, কিন্তু আয়েশা শুনল না। মায়া বুঝতে পারছে না এক রাতে কি এমন হলো। কিছু সময় যাবার পর আয়েশাকে মাটি দেওয়ার জন্য নেওয়া হলো। চারপাশ থেকে মানুষের মুখ থেকে অনেক কথা রটিয়ে পড়েছে। এই জন্য আয়েশার বাবা মা আরও ভেঙে পড়েছে। মাহিম তাই তাড়াতাড়ি মাটি দেওয়ার ব্যবস্থা করেছে। মাহিম গিয়ে নিজের বোনকে আয়েশার লাশের কাছ থেকে সরিয়ে ফেলল। মাহিম, এসব কিভাবে হলো? নিজেকে সামলা, সব পরে বলবো। আয়েশার মাকে সামলা। কথা বলে আয়েশা খাটিয়া নিয়ে যাওয়া হলো আর যথাসময়ে দাফন করা হলো। যেই কাজ করুক না কেন আমগো তাকে জ্যান্ত পুঁতে ফেলবো। আয়েশাকে দাফন করে আয়েশার বাড়িতে ফিরল সকালে। একদিনের মাঝে সব পরিবর্তন হয়ে গেছে। আগের দিন খুশি ছিল পরিবার সবাই, আর আজ মৃত্যু শোকে। মাহিম, রাজুনিয়া আয়েশার মা বাবাকে সান্ত্বনা দিচ্ছে। এর মাঝে পুলিশ থেকে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে আয়েশাকে প্রায় 7-8 জন মিলে ধর্ষণ করেছে আর নির্মমভাবে হত্যা করেছে। এটা শুনে মায়া অনেক রেগে যায়। আমার মেয়েটাকে কোন জানোয়ার এইভাবে নির্মমভাবে হত্যা করলো? আন্টি, যেই এমন করুক না কেন আমি তাদের ছাড়বো না। কিভাবে খুঁজে পাবো কারা এমন করছে? কিচ্ছু তো জানা নেই। সব ঠিক হবে, আপনি নিজেরে মানান। মায়া কিছু একটা ভেবে আয়েশার রুমে আসলো। তারপর পড়ার টেবিলে আয়েশার ডায়েরি খুঁজতে লাগলো, যেটা আয়েশার দৈনন্দিন লেখার অভ্যাস ছিল। খুঁজতে খুঁজতে সেটা পেয়ে গেল। মায়া পেজ উল্টিয়ে উল্টিয়ে দেখতে লাগলো। আজ ইন্টার টেস্ট পরীক্ষা শেষ। এমপির ছেলে আমাকে ডেলি প্রপোজ করে। বাড়ি আসার পথে প্রথমে না করলেও আজ তার প্রপোজ অ্যাকসেপ্ট করেছি। আর কয়েক পেজ পর আকাশ আমার সাথে রুম ডেট করতে চেয়েছে, তাই আমি তার বন্ধুদের সামনে থাপ্পড় মেরেছি আর ব্রেকআপ করেছি। মায়া আবার পেজ উল্টে, যেটার ডেট গতকাল লেখা। আমি যে প্রেম করতাম এটা আমার বন্ধুদের জানাইনি। সেই দিনের জন্য আকাশ আজ ক্ষমা চেয়েছে আর বিকেলে তার বার্থডে পার্টিতে ইনভাইট করেছে। একলা যেতে ভয় করছে, তবুও আকাশের রিকোয়েস্টে যেতে হবে। বাড়িতে মায়েদের সাথে থাকবো বলে বিকেলে বের হব, কারণ আমি আকাশকে ভালোবাসি, তাই এই কথা ফেলতে পারিনি। ডায়েরি পেজ পড়ে যা বোঝার বুঝে গেল। রাগে তার শরীর ফেটে যাওয়ার অবস্থা। তখনই তার কাঁধে কেউ হাত রাখলো। মায়ের পেছনে ঘুরে দেখলো মাহিম তার সাথে। মাহিমকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। মাহিম, ওই আকাশ জানোয়ার আয়েশার সাথে। কান্না করার জন্য মায়া কিছু বলতে পারছে না। মাহিম অনেক কথা বলে মায়াকে শান্ত করলো। মায়া চোখ মুছে গলা দৃঢ় করে বলল, এদের একটা কেউ আমি ছাড়বো না, কঠিন মৃত্যু দেব আমি। তুই কিভাবে পারবি? আর সবাই যে এমন করছে তুই শিওর কিভাবে? তুই হয়তো ভুলে গেছিস আমি কাদের সাথে কাজ করি। তাছাড়া আমি নিজেই লেডি কুইন। তাহলে তুই ওদের সাহায্য নিস। তার দরকার হবে না, এটা আমার প্রথম পরীক্ষা আর সেটা সফল হতেই হবে। যাই করিস না কেন নিজের দিকে খেয়াল রাখিস। আর কোনো সাহায্য লাগলে বলিস, কারণ আয়েশা তো আমারও বন্ধু ছিল। ঠিক আছে, এখন চল আঙ্কেল আন্টিকে বোঝানো যাক। মায়ের ডায়েরিটা নিয়ে নিজের কাছে রেখে দিল। তারপর রুম থেকে বেরিয়ে গেল। দেখতে দেখতে কিছুদিন পেরিয়ে গেল। এই কয়েকদিনে মায়া অনেক চুপচাপ হয়ে গেছে। আগের মতো আর মাহিমের সাথে বা অন্যদের সাথে কোনো কথা বলে না। নিজেকে অনেক গুটিয়ে নিয়েছে। হাসা মৃত মায়া
কোনোভাবেই মানতে পারছে না। হ্যাঁ মালিকা, মেয়েটা কেমন চুপ হয়ে গেছে, কিছু তো একটা করতেই হবে। এখানে থাকলে সেটার প্রভাব থেকে যাবে, তাই ভাবছি মায়াকে নিয়ে আমরা সবাই ঢাকায় চলে যাই। যাব, কিন্তু পরীক্ষা শেষ হলে। আর কিছুদিন বাদে পরীক্ষা। ও তো পড়াশোনা ঠিক মতন করছে না। মাহিম সিঁড়ির ওপর দাঁড়িয়ে মা বাবার কথা শুনে কিছু একটা ভেবে নিজের রুমে চলে গেল। মায়া আজকাল একটু বেশি বাইরে থাকছে, পড়াশোনা একটু ও করছে না। সন্ধ্যার পর মায়া বাসায় ফিরলো, সেটা দেখে মাহিম তার রুমে গেল। মায়া, তুই কি চাইছিস বলতো? তোর এমন আচরণ মা বাবাকে কষ্ট দিচ্ছে। আমি তো কিছুই করছি না মাহিম। তাহলে মা বাবার সামনে আগের রূপে ফিরে আয়। আগের রূপে ফিরবো, কিন্তু শয়তানগুলোকে শেষ করার পর, খুব তাড়াতাড়ি শেষ করব। ও, তার মানে ওদের খোঁজ পেয়ে গেছিস? হ্যাঁ, আর আজ রাত থেকে কাজ শুরু করব। ওই আকাশের বন্ধুদের তো। মায়া, তুই কি নিজের হাতে? হ্যাঁ, আমি নিজের হাতে মারতে চাই, আর এর মাঝে তুই আসবি না। ঠিক আছে, তোর যেটা ইচ্ছে কর, কিন্তু মা বাবার সামনে আগের মতো আচরণ করবি। এইটা বলে মাহিম রুম থেকে বেরিয়ে গেল। আর মায়া ভাবতে লাগলো, আজ থেকে এই শহরে মাফিয়া কুইনের তাণ্ডব চলবে, খুন হবে কিছু পাপীগুলো। মাহিম নিজের রুমে যেতে যেতে মনে মনে বলল, মায়া, তুই যাই করিস না কেন, তোর এই হাদারাম ভাই ছদ্মবেশে সবসময় তোর পাশে থাকবে। রাতের অন্ধকারে মায়া নিজের মাফিয়া ড্রেস পরে রুম থেকে বেরিয়ে গেল। বাড়ির সবাই ঘুমিয়ে আছে, এই সুযোগে মায়া বেরিয়ে গেল, কিন্তু তার অজান্তে কেউ একজন পিছু নিল। মায়া একটা ক্লাবের সামনে এসে থামলো। ক্লাবের ভেতরে নাচ গানের শব্দ হচ্ছে। মায়া দ্রুত হেঁটে সেখানে গেল। সেখানে ৬-৭ জন নাচ গান করছে, এরা সকলে আকাশের বন্ধু। মায়া গিয়ে অন গান বন্ধ করে দিল। এটা দেখে সবাই অবাক হয়ে গেল। কে রে তুই? তোদের মৃত্যুদূত। একটা মেয়ে হয়ে আমাদের মারবি, তার থেকে বরং আমাদের সাথে চিল কর, মস্তি কর। মস্তি তো করবই, ঠিক আছে। তার আগে বল, আয়েশার সাথে যেভাবে মজা করছিস আমার সাথে পারবি তো? আরে ওই আকাশের গার্লফ্রেন্ড শালির সাথে সেই মজা করছে। সবার প্রথমে তো আকাশ করছে, সেই মস্তি হয়েছে। হ্যাঁ, এখন তোদেরকে আমি মস্তি দিব অন্যভাবে, তারপর তোর বন্ধু আকাশকে স্পেশাল। রাসেল মায়ার দিকে এগিয়ে আসতে লাগলো। এতে মায়া নিজের ছুরি বের করে রাসেলের চোখে ঢুকিয়ে দিল। রাসেল নিজের চোখ ধরে গড়াগড়ি খেতে লাগলো, আর বাকিরা ঘাবড়ে গেল। সবার সাথে একই মজা করব, তারপর টুকুস করে উপরে পাঠিয়ে দেব। এই সবাই ধর শালিকে। সিজানের কথা শুনে বাকিরা মায়াকে ধরতে আসলো, তাই মায়া শীষ বাজালো। সাথে সাথে বাকিদের চারপাশ থেকে কালো পোশাকধারী লোক ঘিরে ফেললো। কে তোরা? সব আমার লোক, আজ তোদের নির্মমভাবে হত্যা করব। গাইস, এদের সবাইকে চেয়ারে বাঁধার ব্যবস্থা করো। মায়ার কথা মতো সবাইকে চেয়ারে বাঁধলো। সবাই ছেড়ে দেওয়ার কথা বলছে, কিন্তু না, মায়া ছাড়বে না। আমাদের ছেড়ে দে, না হলে আমাদের বাবা তোর ছাড়বে না। সে যা হবে পরে দেখা যাবে, এখন বেঁচে তো দেখা। মায়া ইশারা করতেই সবাই সরে দাঁড়ালো। মায়া এক এক করে সবার আঙ্গুল কেটে নিল। সবাই কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। ছেড়ে দে আমাদের। এত তারা কিসের? মস্তি কর, নে। তারপর মায়া নিজের চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল, আর চোখ খুলে সবার চোখের ভিতরে সুই ঢুকিয়ে দিল। সবাই চিৎকার করতে লাগলো। মায়া এদের চিৎকার সহ্য করতে না পেরে সবাইকে গুলি করে মেরে দিল। আমি সফল হয়েছি। দেখ আয়েশা, তোর জন্য আমি নিজের হাতে প্রথম খুন করলাম। এই লেডি মাফিয়া কুইনের হাতে প্রথম খুন, তাও ধর্ষকদের। মায়া চিৎকার করে কান্না করতে লাগলো। মায়ের লোকদেরও চোখে পানি। এইদিকে সবার আড়াল থেকে একজন এসব দেখে চলে গেল। ব্রেকিং নিউজ, এইমাত্র খবর পাওয়া। বরুক এমপির ক্লাবে তার ছেলের বন্ধুরা আড্ডা দিতেছিল, আর সেই রাতে অন্ধকারে লেডি কুইন নামের একজন খুব নৃশংসভাবে খুন করেছে। আর খুনের কারণ, কিছুদিন আগেই নাকি তারা একটা মেয়েকে ধর্ষণ করেছিল, সেটার প্রমাণ পাওয়া গেছে। খবরটি দেশের আনাচে কানাচে পৌঁছে গেছে। কেউ কেউ তো ভালো হয়ে বলছে, আবার কেউ ভয়ে আছে। আকাশ বাবা, তুই এটা করছিস আর আমাকে জানানোর প্রয়োজন মনে করিসনি? ড্যাড, আমি তো বুঝতে পারিনি এমন কিছু হয়ে যাবে। হ্যাঁ গাধা, ভাগ্য ভালো তুই কাল রাতে এদের সাথে ছিলি না, তাই বেঁচে গিয়েছিস। এখন কি করব বাবা?
তুই ঢাকায় চলে যাবি তোর চাচার বাসায়, আর সেটা আজ রাতে। ঠিক আছে বাবা। টেবিল বয়েস এখন এই লেডি কুইন দেশে হচ্ছেটা কি? যেটা হচ্ছে খুব খারাপ হচ্ছে, সব কিছু হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। এমন হলে রক স্টার সিডি বাদশা আমার থেকে পাওয়ার নিয়ে নিবি আর মেরে দিবি। যা করার খুব তাড়াতাড়ি করতে হবে, আর পাচার বেশি বেশি করতে হবে, তাহলে বস খুশি হবে। হ্যাঁ, আমার টিমের সকলদের এক করবি। 2 দিন পর। লেডি কুইন, তুই এইসব কি করছিস? আমি ঠিকই কাজ করেছি, ওদের বেঁচে থাকার কোনো মানেই হয় না। তোরা জানিস না ও কি করেছে। আমরা সব জানি, তাই বলে খুন? তোরা তো খুন করেছিস ভালোর জন্য, আর আমিও করেছি। যা হয়ে গেছে হতে দে। তোদের একটা কথা বলার আছে। কি বল? আমি পরীক্ষা দেওয়ার পর ঢাকা চলে যাব, সেখান থেকে কাজ করব। তাছাড়া আমার কাছে খবর আছে আকাশ ঢাকায় আছে। আচ্ছা ঠিক আছে যাস, এমনিতে ঢাকায় আমাদের লোক লাগতো। তোদের সাথে হয়তো আর আগের মতো দেখা হবে না। আরে সমস্যা নেই, আমাদের কাজ তো থেমে থাকছে না। নিজেদের মাঝে আরও অনেক পরামর্শ করতে লাগলো। দেখতে দেখতে 4 মাস কেটে গেল। মাহিম মায়াদের এইচএসসি পরীক্ষা শেষ। খুব ভালোভাবে তারা পরীক্ষা দিয়েছে। আজ মাহিমরা ঢাকায় যাবে, তাই সব কিছু রেডি করছে। গাড়িতে জিনিসপত্র তুলছে। গাড়ির বাইরে মায়া, মাহিম, নিয়ম আর রাজু দাঁড়িয়ে কথা বলছে। ভাবতেও পারেনি আমাদের এইভাবে আলাদা হয়ে যাওয়া লাগবে। ভাগ্যে এটাই ছিল তাই। তোদেরকে ছাড়া কিভাবে চলবে? আরে ভাই, দেখা করব আমরা, সমস্যা নেই। আরে তোরাও পরিবারকে বলে ঢাকায় চলে আয়। আমরা গিয়ে কি করব? অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়ার জন্য কোচিং করবি। বাহ, গাধার মাথায় সেই বুদ্ধি। আগে থেকেই আছে, কিন্তু কারো চোখে পড়ে না। আচ্ছা, আজ তোরা যা, কিছুদিনের মাঝে আমরা চলে আসছি। তোদের কথা শেষ হলে গাড়িতে এসে বস। ঠিক আছে বাবা। সাবধানে থাকিস তোরা। তোরাও আর গিয়ে ফোন করিস। আর তোরা এখানে থাকলে আয়েশার পরিবারের খোঁজ নিতে ভুলবি না। মনে থাকবে অবশ্যই। তারপর মাহিমের পরিবার কুষ্টিয়া শহর ছেড়ে চলে গেল ব্যস্ত শহর ঢাকায়। ঢাকা শহরে একজন যদি ভালো মাফিয়া থেকে থাকে, আর সেটা হলো ঢাকার কিং জিলানি। খুবই ভালো, আজ পর্যন্ত কোনো নির্দোষ ব্যক্তিকে মারেনি, আর বেআইনি কাজের বিরুদ্ধে সে রুখে দাঁড়িয়েছে। পরিবার বলতে কেউ নেই, বাড়ির একজন থাকে, সেটা হলো রাজ নামের একটি ছেলে। ভাই, আপনাকে কত করে বলবো এই মদ খাওয়া ছেড়ে দিন। আমার জীবনের সঙ্গী এটা ছোট, তাই ছাড়ার কোনো নাম নেই। নিজেকে গুছিয়ে নিন আর এই পথ থেকে চলে আসুন। এই পথ থেকে সরলে কিছু জানোয়ার রূপী মানুষ বেশি বেড়ে যাবে। আপনাকে আর বোঝানোর ক্ষমতা আমার নেই, আপনি আরো বেশি করে খান। এটা বলে রাজ রেগে রুম থেকে বেরিয়ে গেল। সব ছাড়বো যেদিন দুনিয়া থেকে বিদায় নিব। আকাশ, চল আজ লং জার্নি করে আসি। আরে ভাই, যাবো তো, কিন্তু মেধা যাবি তো? আরে না, ও তো নানির বাসায় গেছে। ঠিক আছে, তাহলে যাওয়া যায় ভাই, মাস্তি হবে। তোর শুধু এই কথাই, এটার জন্য কুষ্টিয়া থেকে ঢাকা এসছো, পরে আসিস। হ্যাঁ, জীবনের মাস্তি ছাড়া আর কিছুই নেই। বুঝলি ভাই? আকাশ কথা বলতেছিল তার চাচাতো ভাই নিলয়, চাচাতো আতৌর রহমান ভার্সিটির সভাপতি। নতুন জায়গায় এসে মাহিমের প্রচুর বিরক্ত লাগছে, বাসা থেকে বের হতে পারছে না, কিছু চেনে না তাই। অন্যদিকে মায়া তো ফুল হ্যাপি মুডে আছে। এখানে সালাম সাহেব নিজের নতুন বাড়িতে উঠেছে। এখানে আগে থেকেই আঙ্কেল কালাম চৌধুরী ছিল। মাহিম হল রুমে বসে টিভি দেখতেছিল, আর মায়া নিজের ফোন টিপতে ব্যস্ত, আর মালেকা বেগম নিজের কাজ করতে। তখনই বাড়িতে 2 ভাই সালাম ও কালাম প্রবেশ করলো। মাহিম, নতুন জায়গা না ঘুরে সারাদিন বাড়িতে থাকলে চলবে? বাবা, কিছু তো চিনি না। কিছু চেনা লাগবে না, আমি ড্রাইভারকে বলে দেবো, সে তোমাদের বিকেলে পুরো শহর ঘুরিয়ে দেখাবে। ঠিক আছে চাচা, আমি রাজি। মায়ের নিজের মনে প্ল্যান কষে নিল, আর মাহিম অসহায় ফেজ নিয়ে মায়ের দিকে তাকিয়ে আছে। বিকেলে মাহিম আর মায়া রেডি হয়ে বের হলো গাড়িতে করে। তারা পুরো শহর ঘুরে দেখতে লাগলো। মায়া চারপাশে খুব নিখুঁতভাবে দেখতে লাগলো। মায়া, এত কি দেখছিস রে? সব ভালো করে চিনে রাখছি, পরে আমার কাজে দিবে। হ্যাঁ, বুঝতে তো পারছি। তোর কিসের কাজে দিবে? ড্রাইভার, গাড়ি থামান। মায়া চিৎকার করে বলে উঠল। সাথে সাথে ড্রাইভার গাড়ি থামালো। কি হলো মায়া, গাড়ি থামাতে বললি কেন?
ওই দেখ, ওই বাসায় গেটে গাড়ির কাছে আকাশ দাঁড়িয়ে আছে। মায়ের কথা শুনে মাহিম জানালা দিয়ে কেবল দেখলো আকাশ দাঁড়িয়ে আছে। বেচারা আকাশ এবার তো গেল। ও কোনো বেচারা নয়, ও খুনি। মায়ের নিজের ফোন বের করে বাড়ির পিক তুলে নিল, সাথে আকাশেরও। ছবি তুললি কেন? তুই গাধা, বুঝবি না। হুম। মায়ের নিজের ফোন থেকে কাউকে মেসেজ করলো। ছবির ব্যক্তি আর বাড়ির সকল খবর চাই, আর তাড়াতাড়ি এসে এই ছেলের সব সময় খবর চাই। মেসেজটা পাঠিয়ে মায়া মুচকে হাসলো, যেটা মাহিম দেখে ফেললো আর বলল, তোর এই হাসি মানে কি? সেটা কাল বুঝতে পারবি। চাচা, আপনি গাড়ি চালানো শুরু করেন। আরে ভাই, বাড়ি থেকে বের হতে তোর এত সময় লাগে? আরে একটু দরকারি কাজ ছিল তাই, আর আজ সারা রাত মাস্তি করব, তাই সব ঠিক করে আসলাম। বুঝতে পারছি ভাইয়া, তুমি খুব শেয়ানা। তুইও কম নহে, নিজের গার্লফ্রেন্ডকে ছাড়িসনি। হি, ওই কথা বাদ রাখো, এখন চলো দামি ক্লাবে যাওয়া যাক। গাড়িতে উঠ। তারপর দুইজন মিলে গাড়িতে করে রওনা দিল। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আর কোনোদিন কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবো না। মাহিম নিজের রুমে বসে রকস্টার সিটির বিষয় নিয়ে রিসার্চ করতেছিল, কিভাবে কি করবে, কিভাবে সেই জায়গায় পৌঁছানো যায়। মাহিম ছোট হতে পারে কিন্তু চিন্তা ভাবনা তার ঊর্ধ্ব। নিজের ল্যাপটপের সামনে বসে বিভিন্ন বিষয় দেখতেছিল রকস্টার সিটি সম্পর্কে। রকস্টার সিটির সব ধোঁয়াশা আর রহস্য ভরা। মাহিমের পার্সোনাল ফোন বেজে উঠল। ভাই, রকস্টার সিটি থেকে বলছি। হ্যাঁ, একে বলো। বস, এখানে একটা দারুণ খবর আছে। কি খবর? বস, সিটির বাদশা অসুস্থ হয়ে পড়ে আছে, আর বিভিন্ন ডাক্তার দেখানো হচ্ছে কিন্তু কাজ হচ্ছে না। আগামী মাসে দুবাই থেকে নামকরা এক ডাক্তার আসবে। আপনি যদি পারেন এই সুযোগে। আর বলতে হবে না, একে আমি যা বুঝার বুঝে গেছি। তুমি সাবধানে থেকো আর আপডেট দিতে থেকো। ওকে বস। একটা সুযোগ আসছে, আবার রকস্টার সিটি আমার হবে, না হলে আমি রকস্টার সিটির হয়ে যাব। সব প্ল্যান মাফিক করতে হবে। রাত 12টা বাজে। মায়া নিজের রুম থেকে বেরিয়ে গেল আগের মতোই, কিন্তু এই পোশাকে একজন তাকে দেখে ফেলল, আর সেটা হলো তার আঙ্কেল কালাম। কালাম সাহেব মায়াকে এই পোশাকে দেখে তিনি কিছুটা অবাক হয়ে গেল। বাহ, আমার ভাতিজি, এইসব বেশ ইন্টারেস্টিং। বাহ, এটা কে? মাহিম, সেও মায়ের পিছনে, মাহিমেও বের হলো। সেটা দেখে কালাম কথাটি বলল। খেলা তো এবার জমবে। কালাম সাহেব রহস্যময় হাসি দিয়ে নিজের রুমে পানি নিয়ে চলে গেল। মায়া নিজের লোকের দেওয়া ঠিকানায় চলে গেল। তারপর ক্লাবে ঢুকে পড়ল। সবাই নিজেদের মতো ডান্স করছে। মায়ার চোখ আকাশের উপরে গেল, এক মেয়ের সাথে নাচানাচি করছে। মায়া তার কাজে এগিয়ে গেল। বেবি, তুমি কিন্তু দারুণ নাচো। আচ্ছা বেবি, তুমি একটু ওয়েট করো, আমি হালকা হয়ে আসি, তারপর দুজন রুমে গিয়ে হালকা হব। আকাশ চোখ টিপে দিয়ে বলল, ঠিক আছে। আকাশ মেয়েটির কাছে থেকে সরে গিয়ে বাথরুমের দিকে গেল। মায়া তার পেছন পেছন গেল। আকাশ ড্রিঙ্ক করে আছে, এজন্য ঢলতে ঢলতে যাচ্ছে। হেই বেবি। আরে তুমি আমার সাথে চলে আসছো? হ্যাঁ, তোমাকে স্বর্গে নিয়ে যাওয়া হবে। তাই? মায়া হঠাৎ একটা ইঞ্জেকশন পুশ করলো ঘাড়ে, সাথে সাথে আকাশ নিজের হাতে দিয়ে ঢলে পড়ল। মায়ার লোক বেরিয়ে আসলো চারপাশ থেকে, আর আকাশকে পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেল। এদিকে নিলয় একটা রুমে যেয়ে নিয়ে মস্তি করছে। ওইদিকে যে আকাশকে তুলে নিয়ে গেল টেরও পেল না। মাহিম বাসা থেকে বের হবার সময় মায়ার পিছু নিয়েছিল, কিন্তু মাঝপথে আসতেই সে আটকে যায়। রাস্তার মাঝে সে কিছু জিনিস দেখতে পায়, আর আড়ালে থেকে দেখতে থাকে। রিমন আর শফিক রাস্তায় ড্রাগস ডিল করছে। একজনের সাথে ডিল প্রায় শেষের দিকে, তখনই সেখানে মাতাল অবস্থায় এক লোক আসলো, যাকে দেখে সবাই পালাতে গেল, কিন্তু তার আগেই লোকটি নিজের গুলি বের করে আকাশে ফায়ার করলো। এক পায়ে গুবি না কেউ, তাহলে মাথার খুলি উড়িয়ে দেব। মাতাল কণ্ঠে বলল, আরে রিমন, ঢাকার গ্যাং ডিলার নিয়ে মাতাল অবস্থায়, আর তোরা এটি দেখে পালাচ্ছিস? আরে ভাই, আমরা ওর ওপরের লেভেলের হলেও শক্তি বুদ্ধিতে আমাদের ওপরে। আমার শহরের ড্রাগস ডিল, হাহা, তোদের ছাড়বো না। আজ তোর চেহারাটাও নেই রে, আর তুই মাতাল, আমাদের কি করবি? এই মার শালাকে।
রিমনের কথা শুনে সবাই জিলানিকে মারতে আসলো, কিন্তু জিলানির সাথে কেউ পেরে উঠছে না। হঠাৎ জিলানি পেছন থেকে কেউ ছুরি মারলো। এটা দূর থেকে দেখে মাহিম আর বসে থাকতে পারলো না, বেরিয়ে আসলো আর সবার সাথে লড়াই করতে লাগলো। নতুন একজনকে দেখে বাকিটা ঘাবড়ে গেল। ঝড়ের গতিতে একজনকে থাবা মারছে। রাজ, তুই শেষ পর্যন্ত তুই আমার সাথে গাদ্দারি করলি? কি করব ভাই, তোমার জন্য আমার বেআইনি কাজ হচ্ছিল না, তাই সরে। ডেডলি বয়েস যাদের আমরা খুঁজেছি। হ্যাঁ, আজ এখান থেকে পালিয়ে যা, পরে দেখা যাবে। বেটা রাজ নিজের কাজ করে দিয়েছে, এখন সে বাঁচুক, না বাঁচুক। চল। পেছন থেকে দুইজন কেটে পড়লো, সাথে ড্রাগস ডিল এর লোকটিও। রাজ, আমার সাথে বিয়ানি করে আজ পর্যন্ত কেউ বাঁচেনি, বিকজ আই ঢাকার কিং। সেটা আজ থেকে আমি। ও, জিলানি নিজে বন্দুক দিয়ে গুলি করে দিল রাজের বুকে। 3টে গুলির ফলে সেখানে মারা গেল। জিলানি নিজের কিডনি কাছে ধরে বসে পড়ল। মাহিম সবাইকে মেরে জিলানির কাছে গেল। আপনার কিছু হবে না, আমি আপনাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। তার দরকার নেই, আমার সময় শেষ। কিন্তু আমার মতো একজন যে মানুষের পাশে দাঁড়াই, তার সাথে দেখা হয়ে গেল। আপনার কথা সব পরে শুনবো, এখন আমি হসপিটালে নিয়ে যাব। মাহিম আর কোনো কথা বলতে দিল না। জিলানিকে নিয়ে হসপিটালে নিয়ে গেল। অন্ধকার রুমে আকাশকে বেঁধে রাখা হয়েছে। একটি লোক এসে বালতিতে করে পানি মারলো। সাথে সাথে আকাশের জ্ঞান ফিরে আসলো আর নিজেকে বাঁধা অবস্থায় আবিষ্কার করলো। কে তুই, আর আমাকে কেন তুলে নিয়ে আসছিস? আজ তোকে না মস্তি দিব। তুই তো ভালোবাসা নামে মস্তি করিস। মানে? একটু পরেই বুঝতে পারবি। এই আমার জিনিসগুলো নিয়ে আয় তো। মায়ের আদেশ শুনে একজন একটা বক্স এনে দিল। মায়া বক্স থেকে হাতুড়ি আর পেরেক বের করলো। এই এটা দিয়ে কি করবি? তোর সেবা যত্ন রে। মায়া ডেভিল স্মাইল দিয়ে হাতে আর পায়ে নিয়ে গিয়ে আকাশের হাতে বাড়ি মারতে লাগলো। এই একদম না, এটা করিস না। এই, ওরে ধর ভালো করে। দুইজন এসে আকাশকে শক্ত করে ধরলো। মায়া খুব সাবধানে আকাশের 2 হাতে পেরেক পুঁতে দিল। আকাশ যন্ত্রণায় ছটফট করতে লাগলো। খুব ভালো মস্তি হচ্ছে, তাই না? এটা বলে ছুরি দিয়ে আকাশের গায়ে পোঁচ দিতে লাগলো। হাতে পোঁচ দিতে লাগলো, সারা গায়ে কেটে আবার ঝালের গুঁড়া ছিটিয়ে দিল। এইভাবে আমাকে আর কষ্ট দিস না, আমি আমার ভুল বুঝতে পারছি। আর কোনোদিন কোনো মেয়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকাবো না। বাঁচলে তো তাকাবে। মায়া একটা অ্যাসিডের বোতল নিল আর সেটা দিয়ে আকাশের পেটের উপর ধর্ষক লিখে দিল। ওরে মারে, মরে গেলাম, আর সহ্য করতে পারছি না, আমাকে মেরে ফেল। হ্যাঁ, ফেলবো, আর একটু অপেক্ষা করো। তারপর কপালের উপর লিখলো ধর্ষক আর লেডি কুইন লিখে দিল আকাশ। এইসব সহ্য করতে না পেরে ছটফট করতে করতে মারা গেল। মায়া এইসব করে শান্ত হলো না। ছুরি দিয়ে একা ধারসে আকাশের শরীরে ঢুকাতে লাগলো। কুইনও মারা গেছে। ও আচ্ছা, ঠিক আছে। ওরে এমন জায়গায় ফেলবি যাতে আশেপাশে মানুষ বেশি থাকে আর দেখতে পারে। ঠিক আছে কুইন। মায়া নিজের কাজ শেষ করে সেই জায়গা থেকে বেরিয়ে গেল। আজ তার বান্ধবীর প্রতিশোধ সম্পূর্ণ হলো, কিন্তু সামনে কি হতে চলেছে সেটা মায়ার জন্য অজানা। ঢাকা শহরের বড় টাওয়ারের সামনে সকাল থেকে প্রচুর ভিড়, কারণ এর সামনে আকাশের মরা লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। দেখতে খুবই ভয়ঙ্কর লাগছে। সবাই ছবি তুলছে, আরও বিভিন্ন বিষয়ে দেখছে। প্রতিটা খবরের চ্যানেলে একটাই খবর, লেডি কুইন আবারও ধর্ষককে নির্মমভাবে হত্যা করেছে। এই খবরটি দেখে বরুণ তাড়াতাড়ি ফোন বের করে নিজের ভাই আতাউরকে ফোন দিল। এসব কি দেখলাম ভাই? আমার একমাত্র ছেলে আর দুনিয়াতে নেই, এটা কেন হলো ভাই? তোমার ওইখানে থাকতে কিভাবে আমার ছেলে মারা গেল? আমিও কিছু বুঝতে পারছি না বরুণ। তুই ঢাকা চলে আয়, তারপরে খুনিকে নিজ হাতে হত্যা করব। তাড়াতাড়ি আমার ছেলের খুনিকে খুঁজে বের করো, আমি নিজ হাতে মারতে চাই, রেগে বারণ বলল। আচ্ছা। এইদিকে আতাউরের বাড়িতে নিলয়, তুমি থাকতে সব কিভাবে হলো? মাহিম, মায়া তো খুবই ভয়ঙ্কর হয়ে গেছে। হ্যাঁ ভাই, আকাশকে অনেক ভয়ঙ্করভাবে মেরেছে। লেডি কুইন বলে কথা, মরবে তো অবশ্যই। যাই হোক, তোরা কবে ঢাকায় আসছিস? আর 1 সপ্তাহ পর।
আচ্ছা, তোদের সাথে এখানে দেখা হবে, আমার বাড়িতে থাকার ব্যবস্থা করব। অনেক মিস করছি তোদের। আমিও। কিরে, কার সাথে কথা বলছিস? এই তো রাজুদের সাথে। রাজু, পরে কথা বলছি। এটা বলে ফোন কেটে দিল মাহিম। কিরে, ফোন কেটে দিলি কেন? কারণ তোর সাথে আমার কথা আছে। কি কথা? তুই এত হিংসুটে কেমনে হলি? এটাকে হিংস্রতা বলে না, প্রতিশোধের আগুন বলে। তুই সেটা বুঝবি না, তাই চুপ কর। বেশি রাগ ভালো না। থাক, জ্ঞান দিতে হবে না। একদিন রাতে মাহিম নিজের কাজ করে ফিরছিল, তখনই কয়েকজন গুন্ডা একটি মেয়ের সঙ্গে জোরাজুরি করতেছিল। এটা দেখে মাহিম লোকগুলোর কাছে এগিয়ে গেল। রাস্তার মাঝে মেয়েদের সাথে এমন করছেন কেন ভাই? সেটা তোর থেকে শুনতে হবে নাকি শালা খানকির পোলা? মেয়েদের সাথে খারাপ আচরণ করা, আবার মাকে নিয়ে গালি দেয়া, তোমাদের তো আজ আমি। এটা বলে মাহিম মারতে লাগলো লোকগুলোকে। নিজের মায়ের নামে গালি দেওয়া তো পছন্দ করে না। অনেক সময় মায়ার পর মাহির লোকগুলোকে ছেড়ে দিল। লোকগুলো সারা পড়ে ভয় পালাতে লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এটা আমার কর্তব্য ছিল। চলুন আপনাকে বাসায় এগিয়ে দিয়ে আসি। চলুন। আমি বৃষ্টি। আপনি? নামটা অজানাই থাক। রহস্যময় থাকতে পছন্দ করেন নিশ্চয়ই। কি? কিছুটা। বা, এত সুন্দর ছেলে আর আগে কখনো দেখিনি। লিখিত যেভাবেই হোক আমার নিজের করতেই হবে। মাহিম বৃষ্টির বলা ঠিকানায় বাইক নিয়ে এসে থামলো। বৃষ্টি বিদায় জানিয়ে ভেতরে চলে গেল, আর মাহিম নিজ গন্তব্যে। 3 দিন পর বরুণের ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। বরুণ সেটা রিসিভ করলো। হ্যালো, কে? আমি কি জানতে হবে না, কিন্তু এটা শুনে রাখো, তোর ছেলেকে কে মারছে আমি জানি। কে মারছে আমার ছেলেকে? প্রতিশোধ নিতে হলে তুই এই বাড়িতে যারা আছে সবাইকে মেরে দিবি, আর আমি পিক পাঠিয়ে দিচ্ছি। অচেনা লোকটি মায়া আর রফিক, একটা খুনের সুপারি এসেছে। কে দিয়েছি? কে দিয়েছে জানি না, কিন্তু তাকে মারতে পারলে আমরা অনেক টাকা পাবো, সাথে ডেভিড বসের দলের লিডারের খোঁজ। তাহলে তো কাজটি করতেই হবে। দেশের টপ 3 জনের বিজনেসম্যান সালাম চৌধুরীকে। হয়ে যাবে কাজ। আমি আমার লোকেদের ঠিক করে রাখছি। হ্যালো, এটা কি সালাম চৌধুরীর বাসা? আমি তার ছেলে। ও আচ্ছা, আপনি তাড়াতাড়ি সিটি হসপিটালে চলে আসুন। আপনার বাবা অ্যাক্সিডেন্ট করেছে, একটা ট্রাক এসে তার গাড়ি পিছিয়ে দিয়ে চলে গেছে, অবস্থা খুব খারাপ। একটু আগে অ্যাক্সিডেন্টের রোগী আসছে, ওইটা কোথায়? সামনে গিয়ে ডান দিকে। রোগী এখন ওটিতে আছে। কারা আপনারা আর আমাদের বাসায় কি করছেন? কি করছি একটু পরে জানতে পারবেন ভাবি। এমপি বরুণ ভাই, আপনি এখানে? আসতে হলো ভাবি আপনার মেয়ের জন্য। সে তো আমার ছেলেটাকে মেরে খুব শান্তিতেই আছে। কি? আমার মেয়ে কখনো এটা করবে না। করবে করবে, কারণ তোর মেয়ে লেডি কুইন। আপনারা আমার বাড়িতে কেন, তাও অস্ত্র নিয়ে? মা, এদের চলে যেতে বলো, আমার ভয় করছে। দেখছেন, আমার মেয়ে এইসব ভয় পায়, আর আপনি কি না? তোর মেয়ে খুব ভালোই নাটক করতে জানে, কিন্তু সেটা আমাদের সামনে চলবে না। এখনো স্বীকার করবি না যে তুই মারছিস কিনা? আপনাদের কথা আমি কিছু বুঝছি না। চাচা, আপনি বললে আমি একে খুব সহজেই বুঝিয়ে দিব। ঠিক আছে নিলয়, তাড়াতাড়ি কর। মা, এখন নিজেকে লুকিয়ে রাখবি। শয়তান, আমি তোদের কাউকে ছাড়বো না। মায়া পিছনে দে। এই তো লেডি কুইন নিজের ফর্মে ফিরছে। একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি এদের শেষ করে তোমাকে নিয়ে যাচ্ছি হসপিটালে, তোমার কিছুই হবে না। মায়া মরার আগেই আমি এইসব দেখবো ভাবতে পারিনি। মা, আমি তোমাকে সব খুলে বলবো। মা, এই মা, কথা বলো। তোদের কাউকে আমি ছাড়বো না। তোরা আমার মাকে মেরেছিস। আগে নিজে তো বেঁচে দেখা। ইচ্ছে ছিল তো কেউ কষ্ট দিয়ে মারবো, কিন্তু আমাদের হাতে সময় কম, তাই এভাবে মেরে গেলাম। হ্যালো চাচা, বলেন। বাবা তুমি কোথায়? তাড়াতাড়ি বাসায় ফিরে এসো, কয়েকটা গুন্ডা বাসায় ঢুকেছিল, আর মায়ার মালেকা বেগমকে। আমি এখনই বাসায় ফিরে আসছি। মা, মা, কথা বলো। মায়া বোন, কথা বল। তুই কি রে, কথা বলছিস না? আজকে কি সব বিপদ একবারে আসতে হলো? জীবনে ঝড়ের গতিতে কি হয়ে গেল আমি কিছু বুঝতেই পারছি না।
মা বল এসব কিভাবে হলো, বল আপু বল। মাহিম ভাই, আমার তোর সাথে আর হয়তো থাকা হবে না, কিন্তু এইসব কিভাবে হলো আমি কিছুই বুঝতে পারছি না। সব দোষ আবার, আমি তোকে এই মাফিয়া লাইনে নিয়ে আসছি, আর এই জন্য হয়তো এসব হয়েছে। কি বলছিস সেসব তুই? আমি তো নিজের সাথে এসেছি। আমি হলাম ডেভিড, আর আমি না চাইলে তুই কখনো এই লাইনে আসতে পারতিস না। আর দেখ, আমি তোর কেমন ভাই, তোকে এই লাইনে নিয়ে এসে সেফটিতে রাখতে পারলাম না। পুরনো কথা ভুলে যা, আর কথা দে ভাইয়া, আমাকে আর মাকে যারা মেরেছে তাদের তুই কঠিন শাস্তি দিবি। তোকে কথা দিলাম, সবাইকে আমি নির্মম মৃত্যু দিব, তুই শুধু বল কে মেরেছে। এমপি বরুণ আর ভাই। আমার আমার খুব কষ্ট হচ্ছে। মায়া বাবু, এখানে একজনের লাশ পাওয়া গেছে। তাড়াতাড়ি তাকে তোলার ব্যবস্থা কর।